Recording in progress. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমাদের ভাইরাস শেষ হয়ে যাবে। ভাইরাসে আমরা দুইটা রোগ সম্পর্কে পড়ব। একটা হলো ডেঙ্গি, যেটা ডেঙ্গি ভাইরাস দ্বারা হয়, যাকে আমরা ফ্লাভি ভাইরাসও বলি। আর একটা হচ্ছে হেপাটাইটিস। ভাইরাস দেওয়ার কারণে এই হেপাটাইটিসটাকে বলা হয় ভাইরাল হেপাটাইটিস। ভাইরাস ছাড়াও অন্য অন্য জিনিস দ্বারাও কিন্তু হেপাটাইটিস হয়। এই জন্যই কিন্তু এটার নাম ভাইরাল হেপাটাইটিস, যে অন্য অন্য কিছু দ্বারা হয়নি, শুধু ভাইরাস দিয়ে হয়েছে। ওকে, সো এখানে চলে আসি আমরা। হেপাটোস, এই হেপাটোস শব্দের অর্থ হলো লিভার, যকৃৎ। আর এই আইটি শব্দের অর্থ হলো প্রদাহ। অনেকেই বোঝে না হোয়াট ইজ প্রদাহ। মনে রাখবা, প্রদাহ শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণা। তাহলে কার যন্ত্রণা বলতো? যকৃতের যন্ত্রণা, যকৃতের কষ্ট, রাইট? সো দিস ইজ হেপাটাইটিস। প্রশ্ন হলো সামনেরটা কি? সামনেরটা হচ্ছে কারণ। কি দ্বারা হচ্ছে? ভাইরাস দ্বারা হচ্ছে। কত ধরনের ভাইরাস দ্বারা হতে পারে? অনেক ধরনের ভাইরাস দ্বারা হতে পারে, বাট স্পেশালি কিছু ভাইরাস আছে যাদেরকে বলা হয় হেপাটোট্রফিক ভাইরাস। তোমরা আমাকে বলো তো, হেপাটোট্রফিক ভাইরাস শব্দের অর্থ কি? যারা যকৃৎকে পছন্দ করে, যকৃৎকে আক্রমণ করে, নাকি যারা অগ্ন্যাশয়কে আক্রমণ করে? হেপাটোট্রফিক ভাইরাস মানে কি? কাকে পছন্দ করছে? যকৃৎকে। ওকে, এই জন্য এটার নাম হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস। ভালো করে দেখো, মাঝখানে কিন্তু ভেরিয়েন্টটার নাম দেওয়া আছে, এটা এ ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস, ভেরিয়েন্টটা কোথায়? মাঝখানে। হেপাটাইটিস সি ভাইরাস, ভেরিয়েন্ট কোথায়? মাঝখানে। হেপাটাইটিস ডি ভাইরাস মাঝখানে, হেপাটাইটিস ই ভাইরাস মাঝখানে। তাহলে বলো তো, ভাইরাল হেপাটাইটিস হওয়ার কারণ কি? ভাইরাল হেপাটাইটিস হওয়ার কারণ হচ্ছে ভাইরাস। বিভিন্ন ধরনের ভাইরাস দ্বারাই হতে পারে, বাট স্পেশালি হেপাটোট্রপিক ভাইরাসগুলো দেওয়া হয় যারা যকৃৎকে পছন্দ করে। এখানে আমরা 5টা ভেরিয়েন্ট দেখলাম, ক্লিয়ার? এরপরও আমরা অন্য অন্য যে ভেরিয়েন্টগুলো আছে আমি তোমাদের শুধু দেখাই দিচ্ছি, ওগুলো নিয়ে আমি বেশিক্ষণ টাইম ওয়েস্ট করার পক্ষে না। এই যে দেখো, এই ছকের মধ্যে আছে এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস এবং ই ভাইরাস, এগুলো দ্বারা হয়। তো হেপাটাইটিস ইউজুয়ালি বাংলাদেশে 40 লক্ষ লোক আক্রান্ত। দেখো, অর্ধ কোটি লোক আক্রান্ত, ভাবা যায়? অর্ধ কোটি লোক আক্রান্ত হেপাটাইটিসে। ওকে মুহিব, মোট জনসংখ্যার প্রায় 3%। আচ্ছা, 40 লক্ষ বুঝলাম, কিন্তু মোট জনসংখ্যা এখানে কত ধরেছে? 3% বললো যে। মোট জনসংখ্যা কত হচ্ছে? এই ক্যালকুলেটর বের করো, করে আমারও জানাও। একটু দেখো, তোমারও যদি একবার আক্রমণ করে, তাহলে বলো তো কত পার্সেন্ট ক্ষেত্রে, মানে আক্রমণ করলে সম্ভাবনা বেশি না যে 85% ক্ষেত্রেই এইটা তোমার যকৃতে থেকে যাবে? 85% ক্ষেত্রে মুহিব। এবং মানে এখানে দুঃখজনক কথা হচ্ছে যে মানুষজন খুব সহজেই এগুলো দ্বারা আক্রান্ত হয়, খুব সহজেই। কোনো জায়গায় পানি খাচ্ছ, কোনো জায়গায় কোনো খাবার খাচ্ছ, কিংবা রক্তের মাধ্যমে কিংবা যৌন সম্পর্কের মাধ্যমে খুব ইজিলি কিন্তু ছড়ায়। বিশেষ করে খাবারটা তো খুবই কমন, পানি তো খুবই কমন। এই জন্য আমি বলবো, যেখানে সেখানে পানি খাওয়া ঠিক জিনিস না। রেস্টুরেন্টে গিয়ে একটা গ্লাস কেউ খেয়ে গেছে, সাথে সাথে গ্লাসটা নিয়ে খাওয়া শুরু করছো, গ্লাসে লালা আছে না আরেকজনের। তো এই জিনিসগুলা একটু টাফ আর কি। এই জন্য আমার মাঝে মাঝে আমার দাদির কথা মনে পড়ে, সাথে করে গ্লাস নিয়ে মেয়ের বাড়িতে যাইতো, ছেলের বাড়িতে। হের গ্লাসে কেউ খাবে না, ভালো, খুব ভালো। বহুদিন পর আমার মনে পড়লো যে দাদি ঠিক ছিল। আচ্ছা বলো তো, বেশিরভাগ ক্ষেত্রে যদি একবার তোমাকে আক্রমণ করে, 85% ক্ষেত্রে তোমার শরীরে থেকে যাবে না? থাকবে কিনা মহিম?
85% ক্ষেত্রে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হলো দেখ, যে এই জিনিসটা তুই বুঝবি না, তোর যে যকৃতটার ক্যান্সার হতে পারে, যকৃতে সিরোসিস হইতে পারে, এই জিনিসটা বুঝতে পারবি না, কারণ দেখ 10-15 বছর পরে আসলে তুই ধাক্কা খেয়ে যাবি, তখন আর কিছু করারই থাকে না। তো এখন যদি তোমার হয়, তাহলে কখন এই প্রবলেমটা দেখা দিবে? 30, 40, 45, 50 এই সময় গিয়ে দিবি, দেখবা তোমার আসলে কাম ব্যাক করার কোনো উপায় নেই। দেখা না যে লিভার ট্রান্সপ্লান্টের জন্য টাকা লাগবে। লিভার ট্রান্সপ্লান্টের জন্য কেন টাকা লাগতেছে? সিরোসিসে আক্রান্ত। কেন সিরোসিসে আক্রান্ত? এর কারণ হলো যে এই ঘটনাগুলো তার লাইফের ভেতর দিয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা যে ABCD এর কথা এখানে বলতেছি, এর মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো যে বি ফর বেশি, মনে রাখবা, বি ফর বেশি। তাহলে বলো তো, কোন ভাইরাস দ্বারা আমাদের বেশি বেশি সংক্রমণ ঘটে? কোন ভাইরাস দ্বারা আমাদের খুব বেশি বেশি সংক্রমণ ঘটে, মানে অ্যাভাইলেবল কোন ভাইরাসটা? বি ভাইরাস। এই জন্য কিন্তু বি ভাইরাসের জন্য ভ্যাকসিন পাওয়া যায়, যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এটার ভ্যাকসিন অ্যাভাইলেবল। ভ্যাকসিন নিবা কিনা তোমরা? আমি ভ্যাকসিন নিছি, তোমরা নিবা কিনা? নিতে হবে, বাঁচতে হলে ভ্যাকসিন নিতে হবে। আচ্ছা, এবার আমরা এই জায়গায় চলে আসি। হেপাটাইটিস যে সি ভাইরাসটা তোমরা দেখতে পাচ্ছ, এভাবে লিখে রাখো, সি ফর সিরিয়াস। সি মানে হলো সিরিয়াস। বলো, কোনটা ভাইরাস দ্বারা তুমি যদি আক্রান্ত হও, এই 5 ধরনের, তোমার ক্ষতি বেশি হবে? কোনটা মুহিব? সি ভাইরাস দ্বারা। তোমার এখন আমি একটা প্রশ্ন করি, তোমার সাথে এক বন্ধু আছে আর এক শত্রু আছে। শত্রু তোমার প্রথম দিনে গালিগালাজ করলো, চড় মারলো, কিন্তু বন্ধু যে আছে তোমাকে দীর্ঘদিন ধরে তোমার গোপন জিনিস অন্যকে জানাচ্ছে, তোমাকে ভালনারেবল করতেছে, তোমার বিজনেস, তোমার পার্সোনাল লাইফ সব এলোমেলো করে ফেলতেছে। যেটা তুমি বুঝতে পারতেছো না, এটা বেশি সিরিয়াস নাকি যেটা প্রথম দিনে গালি দিল, চট দিল, আলাদা হয়ে গেল, এটা বেশি সিরিয়াস? বলো, সিরিয়াস কে এখানে, ক্ষতিকর কে? যে তলে তলে কাজ করে বোঝা যায় না, কিন্তু যেদিন ইফেক্ট পড়ে সেদিন আর ব্যাক করার কোনো সুযোগ নাই। সো হেপাটাইটিস সি ভাইরাসটা কাইন্ড অফ এরকম, ও তলে তলে তোমার ক্ষতি করবে, তুমি লক্ষণ দেখে বুঝতে পারবা না যে আমার ভেতরে এই কাহিনী হইতেছে। এই জন্য এটাকে বলা হয়, কি বলা হয় মহিম? মহিব বলো, মনে আছে? তুষের আগুন। এটাকে কি বলে? তুষের আগুন। তুষের আগুন মানে কি জানো? তুষের আগুন আসলে হয় শিখাবিহীন, ফ্লেমলেস। কেন এটাকে তুষের আগুন বলছো জানো? ফ্লেমলেস। তোমার যদি বাড়িতে তুষের মধ্যে আগুন লাগে, তুমি বুঝতেই পারবা না, কারণ তুষের মধ্যে আগুন লাগলে যে দাউ দাউ করে জ্বলে না, বোঝা যায় না যে আগুন লাগছে ওখানে। যে আমাদের বাড়ির পাশে যে সমিলটা ছিল, প্রত্যেকদিন সকালবেলা গিয়ে দেখা যায় কেউ হয়তো সিগারেট খাইছে, সমিলের ওখানে ফেলে দিছে। এখন তো কাঠের তুষ অনেক, তো ওই একটা সিগারেট থেকে পুরো এলাকাটা পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু রাত্রেবেলা কেউ দেখে না, কারণ আশেপাশে তো মানুষ ঘুরছে, টের পায় নাই কেন? কারণ শিখা নাই, আগুন দেখা যায় না, আলো জ্বলে না। তো সিটা এজন্যই সিরিয়াস, কারণ এটাতে লক্ষণ বোঝা যায় না। যখন বোঝা যায় তখন কি যকৃৎ অলরেডি খবর হয়ে গেছে, সিরোসিস বা ক্যান্সার হয়ে গেছে। সো হেপাটাইটিস সি নিয়ে মরে যাওয়া এমন মানুষ আমি দেখছি হসপিটালে, এমন মানুষ আমি দেখছি। ক্লিয়ার মুহিব? ডান। তো এই হলো আমাদের ভাইরাল হেপাটাইটিস নিয়ে আমাদের পথ চলার শুরু। আমি বলেছিলাম এই ভাইরাসগুলো সব যকৃৎকে পছন্দ করে, দে আর হেপাটোট্রপিক ভাইরাস। এছাড়াও কিছু ভাইরাস আছে, এই যে দেখো, বলছিলাম না হারপিস সিমপ্লেক্স, হারপিস জুস্টারের কথা, যে ঠোঁটে ঘাটা হয়, জননঙ্গের উপরে ঘা হয়, এরাও দেখো যকৃতের ক্ষতি করতে পারে। সাইটোমেগালো ভাইরাস বলে একটা ভাইরাস আছে, দিস ইজ সাইটো, এখানে ম দিছে, দন্ত স করে দাও, এটা সাইটোমেগালো ভাইরাস। আর একটা EBV, এপেস্টেইন বার ভাইরাস। তাহলে আরেকবার আমরা বলি, সাইটোমেগালো ভাইরাস, এপেস্টেইন বার ভাইরাস এবং হারপিস জুস্টার, হারপিস সিমপ্লেক্স, এগুলোও কিন্তু যকৃতের ক্ষতি করতে পারে। ভাইরাল হেপাটাইটিস এরাও ঘটাইতে পারে, বাট এরা কি হেপাটোট্রপিক ভাইরাস? না। হেপাটোট্রপিক ভাইরাস সবাই এই যে নিচেরগুলা, বুঝতে পেরেছো? ইউজুয়ালি এগুলো দ্বারা আমাদের ক্ষতি হয়। তো এই ছক থেকে আমরা 2-1টা তথ্য জানবো, যেগুলো ছাড়া আমাদের আর বেশি জানার দরকার নাই। আচ্ছা, যেহেতু বিটা দ্বারা বেশি হচ্ছে, সিটা সিরিয়াস, আমরা এই দুটাই দেখবো।
এবং আর কোনো ইম্পর্টেন্ট থাকলে আমরা ওইটা দেখবো। তোমরা কয়েকটা জিনিস দেখো তো, হেপাটাইটিস এ ভাইরাস, এখানে হচ্ছে অ্যান্টারো ভাইরাস, তোমরা কি বলবা যে অ্যান্টারো মানে কি পরিপাকনালী না? তাহলে বলো তো খাদ্য পানির মাধ্যমে কি এটা ছড়াইতে পারে না? নাম দেখেই বলা যাচ্ছে যে একটা শব্দ থেকে আমি একটা ক্লু পাইলাম, আসে পরিপাকনালীতে ঢোকে এবং আমার খাদ্য এবং পানির মাধ্যমে আসলো যেহেতু, তাহলে এটা ছড়ায় খাদ্য এবং পানির মাধ্যমে, রাইট মুহিব? আচ্ছা যাই হোক, হেপা ডিএনএ ভাইরাস ভালো করে দেখো তো, হেপা ডিএনএ ভাইরাস বলতে কি বোঝায়? যে এটা যকৃতে আক্রমণ করে। ডিএনএ মানে কি তাহলে বলো তো? বি ভাইরাস আসলে কি ভাইরাস, ডিএনএ না আরএনএ ভাইরাস? ডিএনএ ভাইরাস। ডিএনএ মানে দ্বিসূত্র, রাইট? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোনটি হেপা ডিএনএ ভাইরাস, উত্তর কি? বা হেপা ডিএনএ ভাইরাস কি করে, উত্তর কি? হেপা মানে হেপাটাইটিস, যকৃতে আক্রমণ করে, তাই না? প্রশ্ন কমপ্লিকেটেড করুক যেন আটকে না যাই। এরপরে দেখো এই সিভি, দিস ইজ ফ্ল্যাভি ভাইরাস, লাইক ডেঙ্গি ভাইরাসের মতো। ফ্ল্যাভি ভাইরাস যেহেতু সিরিয়াস, এই জন্য আমরা এটা মনে রাখলাম, ফ্ল্যাভি ভাইরাস। সিটা সিরিয়াস, সিরিয়াসটা হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস। বাদ দাও, এখানে আসো তো, অসম্পূর্ণ ভাইরাস বলে একটা কথা বলছে। দেখো তো তোমরা কি ওইটার সাথে মিলাইতে পারতেছো কিনা? ওই যে আমরা বলছিলাম ভিরয়েড, ভিরয়েড উদ্ভিদে হয়, কাডাং রোগ, হেপাটাইটিস ডি, মনে আছে? তাহলে তোমরা এবার বলো তো এই ভাইরাসটা, এই ভাইরাসটা নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি, নাকি এই ভাইরাসটা হচ্ছে কি দ্বারা তৈরি? প্রোটিন দ্বারা তৈরি, ক্যাপসিড দ্বারা তৈরি। তোমরা বলো তো এটা কি দ্বারা তৈরি? নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি। এবার বলো সেই নিউক্লিক অ্যাসিডটা ডিএনএ নাকি আরএনএ? আরএনএ। তখন আমরা পড়ছিলাম না যে ভিরয়েড হচ্ছে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি, এটি একটি আসলে আরএনএ, ছোট আরএনএ, রোগ সৃষ্টি করে, তাই না? এটা অ্যাকচুয়ালি ভাইরাসের মধ্যে দিলেও এটা আসলে সাবভাইরাল এজেন্ট, সাবভাইরাল এজেন্ট। বাদ দাও, আমরা একটু এদিকে চলে আসি। হেপাটাইটিস বি ভাইরাসের এইটা মনে রাখবা, 45 থেকে 180, 14 থেকে 180 এর মধ্যে লক্ষণ প্রকাশ পায়, মানে একটু বুঝতে পারবা। সি ভাইরাসের আসলে বলা হয়েছে না যে এটা তুষের আগুন, বহুদিন পর টের পাবা। প্রথম লক্ষণটা তুমি পাবা এই সময়ের মধ্যে, ওকে? প্রথম লক্ষণটা পাবা, কিন্তু ভালো হয়ে যাবে টের পাবা না, ক্ষতি হওয়ার পর টের পাবা। তো যাই হোক, তোমরা এইটা পড়বা, আর এই যে 1 2 3 4 এই 4টা পড়বা। কেউ যদি আরো বেশি পড়তে চাও পড়বা, কোনটা ডিএনএ কোনটা আরএনএ পড়া উচিত, পড়া উচিত। ওকে মুহিব? আচ্ছা আমরা এই জায়গায় চলে আসি, রোগের লক্ষণ, প্রতিরোধ। এই যে এখান থেকে মেডিকেলের প্রশ্ন আসছিল, দেখো এ এবং ই হচ্ছে পানিবাহিত। বলো তো এ ভাইরাসটা কি অ্যান্টারো ভাইরাস ছিল না মুহিব? এ ভাইরাসটা কি অ্যান্টারো ভাইরাস ছিল না? এটা কি ছিল? অ্যান্টারো ভাইরাস। অ্যান্টারো মানে কি? তুমি পরিপাক নালী থেকে পাবা কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। তাহলে একটা জিনিস দেখো, এইভাবে মনে রাখবা, এ বি সি ডি ই, এই দুইটা, এরা কি? পানি। আর এই তিনটা এরা কি? এরা হচ্ছে যৌন সম্পর্ক এবং রক্ত। মনে থাকবে? এটা মনে রাখা খুব জরুরি, ঠিক আছে মহিম? তাহলে সিরিয়াস যেটা, ইউজুয়ালি এটা তুমি পাবা, এটা তুমি পাবা না রাস্তাঘাটে, তুমি সিরিয়াসটাকে পাবা না, বিটাকে বেশি বেশি পাবা। তাহলে তোমরা আমাকে বলো তো রেট কম কোনটার, কোনটা আসলে কম হয়? সিরিয়াস যেটা সেটা কম হয়, এই জন্য সির যেহেতু, বাদ দাও, কারণে আমরা আসতেছি, কারণটা তো আমরা বুঝতে পারলাম। কারণের ক্ষেত্রে মনে রাখবা এইডস যেভাবে ছড়ায় হেপাটাইটিসও সেভাবে ছড়ায়। কিভাবে বলো তো? খাদ্য, পানি, রক্ত এবং যৌন সম্পর্ক, এই তিনভাবে ছড়ায়। কারণ, ঠিক আছে মুহিম? এইডসের মতোই কিন্তু।
এবার চলে আসি লক্ষণ। তোমরা বলো যে সব সময় কিছু, এটা ভাইরাস না মহিম? ভাইরাস আসলে স্বাভাবিক জ্বর হবে কিনা মহিম? জ্বর, অন্যান্য জিনিস, শরীর ব্যথা, ম্যাজে স্বাভাবিক লক্ষণগুলো হবে কিনা বলো? যে কোনো ভাইরাস তোমার শরীরে আসুক, জ্বর আসবে, মাথা ব্যথা করবে, ক্ষুধামন্দা লাগবে, পাতলা পায়খানা হবে, শরীর ম্যাজ করবে, জয়েন্টে ব্যথা হবে। তোমরা কি জিনিসটা বুঝছো? সব সময় কিন্তু যে কোনো লক্ষণের ক্ষেত্রে এগুলো কমন লক্ষণ। খাইতে রুচি থাকবে না, একটু বমি বমি ভাব লাগবে, বমি হবে, ইত্যাদি ইত্যাদি হবে। বাট প্রশ্ন হলো কখন তুমি স্পেসিফিক লক্ষণ পাবা, কখন তুমি স্পেসিফিক লক্ষণ পাবা? তোমরা বলো তো, যকৃৎটাকে ক্ষতি করতেছে না মুহিব? যকৃতের একটা দারুণ কাজ হচ্ছে, আমাদের দেহে যখন 120 ডেজ পর আরবিসি ভাঙে, তোমরাই বলো আরবিসি ভাঙলে কি আলটিমেটলি বিলিরুবিন পাবো কিনা? বিলিরুবিন পাবো কিনা? এই যকৃৎ করে কি বিলিরুবিনটাকে প্রসেস করে। যকৃৎ কি করে? বিলিরুবিনটাকে প্রসেস করে, করে আলটিমেটলি প্রস্রাব এবং পায়খানার সাথে বের হয়ে যায়, রক্ত থেকে নিয়ে প্রসেস করে। এবার বলো যকৃৎ ক্ষতিগ্রস্ত, যকৃৎ কি রক্ত থেকে নিয়ে এটাকে প্রসেস করতে পারবে? রক্ত থেকে নিয়ে প্রসেস করতে পারবে? পারবে না। তাহলে আলটিমেটলি বিলিরুবিনটা কোথায় থাকবে? রক্তেই। রক্তে যদি থাকে সারা দেহে কি ঘুরে বেড়াবে না? স্কিনের নিচে আমি পাবো না? এই যে আমি যদি রক্তের কারণে তো আমাদের স্কিনও মাঝে মাঝে কালার চেঞ্জ হয় কি না? ব্লাডের কারণে কিন্তু কালার চেঞ্জ দেখা যায়, বিশেষ করে ফর্সা। তো বিলিরুবিনটা রক্তে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমি কি পাবো? আমি যদি আমার চোখের এই সাদা অংশটা দেখি, বুঝছো, চোখের উপরের সাদা অংশটা যদি আমি দেখি, হলুদ দেখতে পাবো, স্কিন হলুদ হয়ে যাবে। প্রস্রাবের সাথে যাবে কিনা? যেহেতু রক্তে আছে, রক্ত তো কিডনিতে যায়, কিডনি কি করে? রক্তটাকে ফিল্টার করে। প্রস্রাবের সাথে প্রচুর পরিমাণে আমি হলুদ বিলিরুবিন পাবো কিনা? পাবো কিনা? পাবো। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কিছুদিন পরে তুমি জন্ডিস দেখবা। প্রথমে একটু জ্বর জ্বর জ্বর, ক্ষুধামন্দা, শরীর ব্যথা, জয়েন্টে ব্যথা, মাথা ব্যথা, তারপর হচ্ছে পাতলা পায়খানা, বমি বমি ভাব, বমি ইত্যাদি থাকবে। কিন্তু এরপরের স্টেজ কি? জন্ডিস। জন্ডিস তুমি দেখতে পাবা। বাট তুমি যদি ট্রিটমেন্ট না করো, এখন আর ভ্যাকসিন নিয়ে কাজ নাই। রোগ যদি হয়ে যায় ভ্যাকসিন দিয়ে কোনো কাজ নাই। ভ্যাকসিনের কাজ হচ্ছে প্রিভেনশন, কিওর না। আগে থেকে নিলে তোমাকে এই জায়গায় যাইতে হইতো না। তুমি আর কিন্তু কি নিতে পারবে না, তুমি আর ভ্যাকসিন নিতে পারবে না, কারণ রোগ চলে আসছে। এখন তোমাকে ওষুধ নিতে হবে বা নিয়মকানুন মানতে হবে। তো যাই হোক, রোগ যদি চলে আসে, প্রথমে স্বাভাবিক লক্ষণ, তারপরে স্পেসিফিক লক্ষণ দেখা যাবে, এবং দীর্ঘদিন পর কিছু লক্ষণ দেখা যাবে, সেটা হচ্ছে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার। লিভার সিরোসিসের ছবি আছে, বই দেখো তো সবাই। যকৃতের সিরোসিস হবে, যকৃতের ক্যান্সার হবে। এই যে দেখো, ভালো করে দেখো, আমি লক্ষণগুলো একবার পড়াচ্ছি যে কারণে তোমার মনে থাকবে। রক্তের মাধ্যমে প্রবেশ করতেছে, লিভারে গিয়ে নিত হচ্ছে, মানে লিভারে থেকে যাচ্ছে, লিভারকে আক্রমণ করলো। ভাইরাস কর্তৃক আক্রান্ত হওয়ার পর প্রথম দিকে কোনো লক্ষণই প্রকাশ পায় না, ইনকিউবেশন পিরিয়ড যদি পার হয়ে যায়। ইনকিউবেশন পিরিয়ড মানে কি? সুপ্ত অবস্থাকাল। জীবাণু প্রবেশ করার পর লক্ষণ প্রকাশ করার আগ পর্যন্ত যে সময়টা, আমি আজকে আসছি, আমি যে ক্ষতি করতেছি যেদিন, তার আগ থেকে আজ পর্যন্ত, তার আগ থেকে আজ পর্যন্ত, এই টাইমটার নামে হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড বা ডরমেন্ট পিরিয়ড বা সুপ্ত অবস্থাকাল। ক্লিয়ার? আচ্ছা, দেখো কি হয়। জ্বর হয়, ব্যথা হয়, পেট ব্যথা, ক্ষুধামন্দা, অরুচি, বমি বমি ভাব, দুর্বল বোধ, পাতলা পায়খানা, হাড়ের গিটে ব্যথা ইত্যাদি ইত্যাদি। এগুলো কি কমন কিনা? কমন কিনা? এরপরে কি হবে আমাদের? দেখো, প্রস্রাব হলুদ হওয়া শুরু হয়েছে, চোখের সাদা অংশ হলুদ হচ্ছে, শরীরের সমস্ত জায়গায় হলুদ দেখাচ্ছে, পেটে পায়ে পানি জমে ইত্যাদি ইত্যাদি। জন্ডিসের সময় কিন্তু শরীর অনেক দুর্বল হয়ে যায়, আমাদের অস্বস্তি বোধ হয়। আলটিমেটলি এই জায়গাটা কি? জন্ডিস। স্বাভাবিক লক্ষণগুলো, তারপর জন্ডিস। ক্লিয়ার? এবং শেষ পর্যন্ত লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হয়, স্পেশালি বি এবং সি এর ক্ষেত্রে হয়। ক্লিয়ার? ওকে, তোমরা কি এটা বুঝতে পারছো? বলো তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? আজকে ক্লাসে কয়জন মুহিব?
ওদিকে কত এদিকে কত? টোটাল 38 জন। এই যে গত দিনের স্টুডেন্টরা কই? ছুটি নিছ? তোমাদের জন্য সামনে আমি একটা কাজ করতেছি, তোমাদের বলি, তোমাদের জন্য আমি টুর্নামেন্ট ফিচার নিয়ে আসতেছি এবং র্যাপিড ফায়ার নিয়ে আসতেছি। তোমরা রেগুলার এক্সাম দিবা, কোন কোন এক্সামে তুমি দিছো, কোন কোন এক্সাম থেকে আমি তোমাকে টুর্নামেন্টে অ্যাভাইল করাই দিব আমি বলবো না। আচ্ছা, 7 দিন আগের এক্সামটা, আজকের এক্সামটা, 25 দিন আগের এক্সামটা আর এই এক্সামটা, এই চারটায় যারা সেরা হয়েছে 32 জনকে টুর্নামেন্টে দেওয়া হোক। টুর্নামেন্টে যারা উইন হওয়া তাদের জন্য গিফট আছে, বুঝছো? অটোমেটিকলি ইটস লাইক এ গেম। ওকে, তো এক্সাম মিস করবা, ক্লাস মিস করবা, তোমাদের আমি ক্রাইটেরিয়াগুলো দেখে দেখে তোমাদের আমি টুর্নামেন্ট থেকে বহিষ্কার করবো, লাল কার্ড দেখাবো। হ্যাঁ, এনে ইস্যু এফবিতে 47 জন, তাহলে এখানে 12 জন দেখাচ্ছে কেন? তুমি আমার এই কথা বলবা না যে ফেসবুকে অনেক মানুষ আছে। সরি। আচ্ছা, এদিকে 28, ওদিকে 47, কতজন মুহিম? 75। আমি এটি কি 100 মানতে রাজি, 75 মানতে রাজি না, 100 মিনিমাম 100 জন। ঠিক আছে, যে কোনো কোর্সে 10% স্টুডেন্ট ক্লাস করছে মানে সেই কোর্স উঠে গেছে বা সেই কোর্স ডিফারেন্ট। আচ্ছা বন্ধুরা, তোমাদের যদি এখন এই রোগ আসে, একটা লোক তোমার সামনে চলে আসলো, কি নিয়ে আসলো, যে আমার এই লক্ষণ, সরাসরি হলুদ, তুমি দেখে বুঝবা। জন্ডিস শনাক্ত করা খুব সহজ। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া, কিভাবে আমরা টেস্ট দিব? অ্যাজ এ ডক্টর আমরা কিভাবে টেস্ট দিব? দেখো, প্রতিকার এবং প্রতিরোধ। এবার আমরা যাব হচ্ছে শনাক্তকরণ বা ডায়াগনোসিস। কিভাবে আমরা ডায়াগনোসিস করব? ওকে, দেখো, তোমাকে ডায়াগনোসিস করতে হবে কি, এটা তোমার যকৃৎ, এটা তোমার যকৃৎ। দেখো, যকৃতে যখন প্রদাহ হয়, যকৃৎ কান্নাকাটি করে, কি করে বলো তো? এই যে দেখো যকৃতের কান্না, মানে এইরকম করে কান্নাকাটি করে না, বাট যকৃৎ থেকে কিছু ক্ষরণ হয়, সে এনজাইম, এগুলো কি এনজাইম, এসজিপিটি, ইটস এনজাইম। ঠিক আছে, এসজিপিডিটা তুমি আমারে বলো মহিব, কষ্ট পাইলে কান্না বেশি হবে নাকি কষ্ট পাইলে কান্না কম হবে? তোমরা আমাকে বলো, যকৃতের এখন প্রদাহ হচ্ছে, হেপাটাইটিস হয়েছে, যকৃতের কান্নার পরিমাণ বেশি হবে কিনা? তাহলে এইটা যদি আমি টেস্ট করি রক্ত, এটার পরিমাণ কি আমি স্বাভাবিকের থেকে বেশি হাই পাবো না? পাবো কি না? তাহলে আমি কিন্তু সাথে সাথে বুঝবো, আচ্ছা যকৃতের কারণে শরীর হলুদ হয়েছে। 2 নাম্বার সেটা হলো, এখন আমরা রক্ত আর একটা টেস্ট করবো। এটা তোমার রক্ত, এগুলো হচ্ছে তোমার রক্ত। তুমি আমারে বলো তো, তুমি রক্তটা নিয়ে যদি টেস্ট করো, তুমি বিলিরুবিনের পরিমাণ কম পাবা না বেশি পাবা? বেশি পাবা না? তোমার রক্তের মধ্যে বিলিরুবিন ভাইসা বেড়াইতেছে, যকৃৎ বিলিরুবিন প্রসেস করতে পারেনি বলে ভেসে বেড়াচ্ছে, বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, যকৃৎ কান্নাকাটি করবে মানে এসজিপিডি হরমোন বেশি, এসজিপিডি এনজাইমটা বেশি ক্ষরণ করবে, এবং রক্তের মধ্যে আমরা প্রচুর পরিমাণে সিরাম বিলিরুবিন পাবো, বিলিরুবিনের পরিমাণ বাড়বে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আচ্ছা তোমরাই বলো তো, রোগ হয় কোনটা দ্বারা, নিউক্লিক অ্যাসিডটা দ্বারা নাকি প্রোটিন অংশটা দ্বারা? বলো, নিউক্লিক অ্যাসিডটা দ্বারা না প্রোটিন অংশটা দ্বারা? প্রোটিন অংশটা দ্বারা। এখন যদি আমি আমার রক্ত টেস্ট করি, আমি কি প্রোটিনটা পাবো না? এই রক্তটা যদি আমি টেস্ট করি, এই যে আমি একটা টেস্ট টিউব নিলাম, তোমরা বলো এখানে আমি কিছু প্রোটিন পাবো না? এগুলো কি প্রোটিন বলো তো? ভাইরাল প্রোটিন না? ভাইরাল প্রোটিন কি না? তাহলে আমি একটা ভাইরাসের ছবি অ্যাড করি, তোমরা আমাকে বলো তো এই প্রোটিনটাই পাবো কিনা? আমি রক্ত নিয়ে টেস্ট করি, ভাইরাসের যে প্রোটিনটা, পোশাক যেটা ছিল,
এটা পাবো কি না? এখন প্রশ্ন হলো যে পোশাকটা ডিপে আছে নাকি সারফেসে আছে ভাইরাসের, বলো তো, বলো আমাকে। এই পোশাকটাকে কি আমি সারফেস বলবো না? সারফেস মানে বাইরে, উপরে, তল, রাইট? পরের প্রশ্ন বলো তো, এটা অ্যান্টিজেন নাকি অ্যান্টিবডি? বলো, এই প্রোটিনটাকে আমরা অ্যান্টিজেন বলবো নাকি অ্যান্টিবডি বলবো? ইয়েস, দিস ইজ কল্ড অ্যান্টিজেন। অ্যান্টিজেন কিন্তু আগে আসে, আমার শরীরে আসে, সে রোগ সৃষ্টি করে, ক্ষতি করে। অ্যান্টিজেনটাকে দেখে একটা কেমিক্যাল তৈরি হয়, তার নাম অ্যান্টিবডি। তাহলে আগে অ্যান্টিজেন, বডি বা বিটা পরে, মনে রাখবা, বিটা পরে বা বডিটা পরে। ক্লিয়ার? তাহলে এই যে প্রোটিনটা পাইলা, দিস ইজ কল সারফেস প্রোটিন। এটাকে আমরা বলি, যেহেতু ক্ষতিকর এই জন্য এটার নাম হলো সারফেস অ্যান্টিজেন। ঠিক আছে না? সারফেস অ্যান্টিজেন, ঠিক আছে কিনা? তাহলে এটা কিসের সারফেস অ্যান্টিজেন? হেপাটাইটিস বি ভাইরাসের। আমরা তো একটা ভাইরাস নিয়ে বেশিরভাগ কথা বলতেছি, যে এটা হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন। ঠিক আছে না? বলো তো, এটার নাম কি? প্রোটিন। কার? হেপাটাইটিস বি ভাইরাসের প্রোটিন ধরা যাক। তার যেহেতু গায়ে ছিল, সারফেসে ছিল, এই জন্য এটার নাম সারফেস প্রোটিন। যেহেতু ক্ষতি করে এই জন্য অ্যান্টিজেন, হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন। এটাকে সংক্ষেপে কি বলে জানো? দেখো, সংক্ষেপটা আমি করে দিলাম, এইচ বি এস এ জি। নাম কি বলো তো? তোমরা আমাকে বলো, এইচ বি এস এ জি পাবা কিনা রক্তে? পাবা কিনা? সাবাস। ডাক্তার হয়েছো নি? ডাক্তার হয়ে গেছো কিনা এবার বলো। যারা ডাক্তার হয়ে গেলে, ডাক্তাররা বেসিক্যালি এইভাবেই কিন্তু সব কিছু করে, বুঝছো? তুমি আসবা, বলো তো তাহলে একটা রোগ শনাক্তকরণের জন্য আমাদের কি করতে হয়? প্রথমে হিস্ট্রি শুনতে হয় রোগীর। আচ্ছা, রুগীরা যদি বলো আপনার এটা কেমনে হলো, 3 মাস আগে কি পানি খেয়েছিলেন রাস্তায়, রুগী বলতে পারবে? পারবে না। তাহলে এই জায়গায় একটা সমস্যা, রুগীর অন্য লক্ষণ দেখে তোমাকে ডায়াগনোসিস করতে হবে। কি দেখা যাচ্ছে? হলুদ। সো হেপাটাইটিস শনাক্ত করা বেশ সহজ। তারপর কি করবা? টেস্ট দিবা। টেস্ট দিবা কি না তোমরা আমাকে বলো। তুমি যদি এটা পাও, তাহলে তুমি কি বলবা? সে বি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে নাকি হেপাটাইটিস সি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে? আমাকে বলো তো, বলো। বি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে না? আর এটা যদি না পাও, তাহলে অন্যগুলো দ্বারা আক্রান্ত হয়েছে না? ঠিক কি না? তো টেস্টের গুরুত্ব আছে কি না মেডিকেলে? তুমি যদি ডাক্তারের কাছে যাও, ডাক্তার তোমাকে টেস্ট দিবে কি না? নাকি তুমি চাও না যে আমার তো জন্ডিস হয়েছে, কি জন্য হয়েছে এত কিছু করেছে না, একদিন তো মরেই যাব, দিব না 1500 টাকা, দিব না 10,000 টাকা, তাই কি না? এই তোমরা যারা ক্লাস করতেছো, তোমাদের মোবাইল ফোনের একটু প্রাইসটা বলো তো আমাকে, যে ভাই আমি যে ফোনে ইউজ করছি বা যে পিসিতে কিংবা যে প্যাডের মধ্যে কত টাকা, একটু আনুমানিক বলো তো, একটু জাস্ট আগ্রহ হইল। ওই দেখো, 80K, 50K, 39K, 25K, 1,00,000, 13,500, 68,000। এখন তোমরা আমার বলো তো, লাস্ট 5 ইয়ার্সে চিকিৎসা পারপাসে, নিজের শরীরের পারপাসে কত টাকা খরচ করেছো বলো? লাস্ট 3, 4, 5 বছরে কত টাকা খরচ করেছো? জানি না। 1K, ইনফিনিটি 5,000, ইনফিনিটি কে টু 0। মানে জিনিসটা বুঝছো তোমরা? জিনিসটা বুঝছো? হঠাৎ করে তোমার শরীর নাই, গায়েব, মাথার ভেতরে নলেজ লাভ আছে। সো মাঝে মাঝে ক্ষোভ লাগে না? 1500 টাকা ভিজিট নেয়, ওদিকে যে 80,000, এই যে 1,00,000 টাকা দিয়ে যে নিল ট্যাবটা, সেটা। তো আমি পার্সোনালি বলবো, তোমরা যারা বিশেষ করে এখান থেকে পড়ে পরবর্তীতে ডাক্তার হবা, কিংবা ডাক্তার না হতে পারলেও তোমরা এই লিগাস, এই ফিলিংগুলো যেন করতে পারো, যে এই জিনিসগুলো হবেই। এখন তোমার যদি কেউ সুযোগ নিতে চায় যে এর তো 3টা টেস্ট হলেই চলে, আমি আর একটা এক্সট্রা টেস্ট দিই, এটা তোমার ভাই হাত নাই। এটা তুমি দাবিতে রেখে দিবা, কোনো না কোনো একদিন ধরবা, ইহো না হলে পরেও ধরবা। ধরবা কি না? সো এই আর কি। মুহিব মনে হয় ডাক্তার হয়ে গেলে একবার রুগীকে 40টা 50টা করে টেস্ট দিত। ওই রুগী 6 মাস লাগতো খালি এখানে রক্ত দাও, ওখানে গিয়ে প্রসাব দাও, পায়খানা দাও, আজকে সকালবেলা আসো না খেয়ে, রুগীর 12টা বাজতো, তাই না মুহিব? 40টা 50টা টেস্ট করতে করতে রুগী গায়েব। তারপর মুহিব উকিল নোটিশ পাঠাইতো, টাকা কোথায় টাকা?
এরম হইতি ফ্রি ফ্রি ফ্রিও না, মুই বাইরে তোমরা ধরো। আচ্ছা বন্ধুরা, এবার চলে আসি আমরা প্রতিকার এবং প্রতিরোধে। আমরা কিন্তু সব পেয়েছি, এখানে যা যা কথা আছে এগুলো আবার সব শুনবা না এখান থেকে, হ্যাঁ। এইসব বইয়ের ভাষা, এটা কিন্তু চিকিৎসার বই না, এটা মাথায় রাখবা। এই যে বলছে, কোথায় লিখছে, অড়হড় পাতা, ভুঁই আমলার পাতা ইত্যাদির রস খাওয়ায় উপকার পেয়েছেন বলেও অনেকে দাবি করেছেন। এটা কি বইয়ে আসা জরুরি? বই আসা জরুরি নয়। তাহলে আমরা অন্য যে জিনিসগুলা, তোমরা আমাকে বলো, ভাইরাল যে ডিজিজগুলা এগুলোর সমাধান কিভাবে হয়? আমার বডি নিজে তার এগেনস্টে ইন্টারফেরন তৈরি করে, তাই না? তাহলে এই সময় আমি কি করব? রেস্ট করব, কমপ্লিট রেস্ট। ছোটাছুটি, দৌড়াদৌড়ি, খেলাধুলা কিছু করা যাবে না, জাস্ট রেস্ট। কারণ যকৃতে যে অবস্থা বাবা, এখন যে দৌড়াদৌড়ি করে খবর আছে, ওইটাই এখানে কিন্তু লেখা আছে। দেখো, প্রথমে চিকিৎসকের তো পরামর্শ নিবা, রোগীকে পূর্ণ বিশ্রামে দিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? গ্লুকোজের শরবত খাওয়াইতে হবে, কেন খাওয়াইতে হবে এগুলা ডিটেইল কথাবার্তা। তো যাই হোক, এই যে এখানে একটা কথা আছে দেখো, ভিটামিন সি। প্রশ্ন হলো, ভাই ভিটামিন সি কেন খাবো? ভিটামিন সি কিন্তু ইমিউনিটিকে বুস্ট করে। তো ভাইরাস যখন চলে আসবে, এমনিতে আমার ইমিউনিটির 12টা বাজে গেছে, আমার কি ভিটামিন সি খাইতে হবে না? আচ্ছা, তো এটাই ভাবে মনে রাখবা, আর্মি মেডিকেল কলেজ, আর্মি বা অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল, এএমসি। তাহলে কেউ যদি হেপাটাইটিস নিয়ে আসে, তাকে আমরা আর্মি মেডিকেল কলেজে পাঠাবো। যে সে খাবে কি? অ্যামক্সিসিলিন, মেট্রোনিডাজল এবং ভিটামিন সি। তো যাই হোক না কেন, এগুলো তো পরের বিষয়। একটা জিনিস এখানে খেয়াল করছো, এর কোনো চিকিৎসা নেই, সম্পূর্ণ আরোগ্য হওয়া যায় না, এই কথাগুলো দেখছো? তো একজন জিজ্ঞেস করছে, ভাই এটা কি ভ্যাকসিন নিতে হবে না কি জানি লিখছে। এতক্ষণ ধরে আমি কি বললাম? এই যে এবার ভ্যাকসিন নিয়ে আমরা কথা বলি, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো? এই জায়গাটা ইম্পর্টেন্ট। এখানে যে এগুলো ইম্পর্টেন্ট ছিল, এখানে এটা ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট দেখো, তোমাকে হেপাটাইটিস বি ভাইরাসের অ্যান্টিবডি নিতে হবে, ঠিক আছে? সরি, ভ্যাকসিন নিতে হবে। তো এটাকে বলা হয় পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, প্রতিরোধ আর কি। তোমরা বলো তো, পেন্টা মানে কি? 5 না মহিম? আর ভ্যালেন্ট মানে কি? যুক্ত। মানে এই ভ্যাকসিনটা একক ভ্যাকসিন না, 5টা ভ্যাকসিনের সমন্বয়, একই জিনিস কিন্তু 5টা। কি ভাবে নিবি? আজকে একটা নিলি 0 মান্থ বা ফার্স্ট মান্থ, আজকে নিলি ফার্স্ট ডোজ, ধরা যাক জানুয়ারিতে নিলি, তাহলে সেকেন্ড ডোজ কখন নিবি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের ফার্স্ট ডে, তাই না? থার্ড ডোজ কখন নিবি? এপ্রিল শেষ, মে শেষ, জুন শেষ, জুলাইয়ের ফার্স্ট ডে। ফোর্থ ডোজ কখন নিবি? অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ওই 3 মাস না 4 মাস। এই যে দেখো, 4টা ডোজ নিতে হবে আমাদের। প্রথম 3টি 1 মাস পর পর নিতে হবে। সরি, আমি ভুল করছিলাম, এটা চতুর্থ ডোজ যেটা আছে সেটা 1 বছর পর নিতে হবে, ঠিক আছে? প্রথম 3 মাসে 3টা, চতুর্থ ডোজটা 1 বছর পর, আর 5 বছরের মাথায় আমরা একটা বুস্টার ডোজ দেবো। বুস্টার ডোজ মানে বোঝো? বুস্টার ডোজ শব্দের অর্থ হলো বুস্ট করা। আগে যে 4টা ছিল যে কাজ করতেছে, সেগুলো একটু উস্কায় দেওয়া, আবার অ্যাক্টিভ হও, একটু ঝাড়া দাও, রাইট? তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড মান্থ, 12 মান্থ, 5 ইয়ার্স, রাইট? 1 2 3 4 5, 5টা হলো কি না? 5টা ডোজ দিবা, ডান। সো তোমার হেপাটাইটিস থেকে তুমি প্রতিরোধ করলা, তোমার আর হেপাটাইটিস বি হবে না। প্রতিকার কি ছিল? ওই যে প্রতিকার, রোগ হওয়ার পরে পূর্ণ বিশ্রাম, ডাক্তার যা বলবে তাই, এএমসি আর্মি মেডিকেল কলেজ, অড়হর ভুঁই আমলার রস খাওয়া যাবে না, কারণ চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, আর আমরা ওই পেছনের দিকে যাব না। সো এই ছিল আমাদের হেপাটাইটিস। হেপাটাইটিস থেকে কিন্তু একটা প্রশ্ন আসছিল এই বছরের আগের বার, সেটা হলো পানিবাহিত কোনগুলা আর হচ্ছে যৌন এবং রক্তবাহিত কোনগুলা। ওটা তো আমরা আজকে পড়ে ফেলছি। তো প্রশ্ন এত সহজ আসে, কনসেপ্ট নিবা, সময় নিয়ে পড়াশোনা করবা, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। এরপরে এসে আমি তোমাদের ডেঙ্গু পড়াবো, ছোট একটা ব্রেক নেবো আমি। ডাক্তার কারা কারা হয়ে গেছো?
ওই আজকে বিল হয়েছে কত ওদের? আজকে কত বিল হয়েছে? প্রথমত নিজের রোগ থেকে বাঁচলো, প্লাস প্রাইভেট মেডিকেলে যদি পড়ো 30 লাখ 40 লাখ টাকা দিয়ে ডাক্তার হইতে হবে। তাহলে মোটামুটি কত হইলো? এদিকে 1 লাখ, ওদিকে 40 লাখ, 41 লাখ টাকার ক্লাস আজকে।
আসসালামু আলাইকুম। তোমরা যারা আসছো তাদের জন্যই বলি, আমাদের একটা এক্সাম হবে, আলটিমেট মেডিকেলিয়ান। আলটিমেট মেডিকেলিয়ান এই যে এক্সামটা হবে, তোমরা অবশ্যই এক্সামটা দিবা, ঠিক আছে? মেরিট রুপসে হবে। তো বায়োলজি এডার্সেই পাওয়া, এমনকি তোমাদের গ্রুপেও আমি লিঙ্ক প্রোভাইড করব। তো মেরিট রুপস নামে যে গ্রুপটা আছে, গ্রুপটাতে জয়েন করবা। ওটা কমপ্লিট মেডিকেল ইকোসিস্টেম। বিশেষ করে যাদেরকে আমি একাডেমিকে পড়াই, এই মানুষগুলো যখন মেডিকেল অ্যাডমিশনের সময় আমার কাছে আসবে, আমি কিন্তু বুঝবো তাদের কোন জায়গাগুলোতে যত্ন নিতে হবে বেশি বেশি। সো কমপ্লিট জার্নি আমরা ক্রিয়েট করছি একটা। তো পার্সোনালি বলবো, যারাই যে ধরনেরই প্রিপারেশন নাও না কেন, এই আলটিমেট মেডিকেলিয়ানটাতে অ্যাটেন্ড করবা। তো তোমাদের বায়োলজি চ্যাপ্টার আমি দুইটা রাখছি, কোষ বিভাজন এবং পরিপাক, যেহেতু আমি তোমাদের পড়িয়েছি। তো বায়োলজিটাতে তোমরা ভালো করবা আশা করছি। ঠিক আছে, সবাই কিন্তু অ্যাটেন্ড করবা। এবার চলে আসি আমরা ডেঙ্গি। শোনো, এটা ডেঙ্গু না, এটা হচ্ছে ডেঙ্গি। কারণ ভাইরাস। এই ভাইরাসটাকে আমরা কি বলি বলতো? ফ্লাভি ভাইরাস, তাই না? আরো সহজ করে আমরা এটাকে বলতে পারি ডেঙ্গি ভাইরাস। প্রশ্ন হলো, এই ভাইরাসটা ছড়ায় কিভাবে? মনে রাখবা, এটার একটা ভেক্টর আছে। এই ভাইরাসটার একটা ভেক্টর আছে, মশকির মাধ্যমে এটা আসে। মশকিটার নাম কি বলতো? এইডিস এজিপ্টি বা এইডিস অ্যালবোপিক্টাস। এই মশকের মাধ্যমে এই ভাইরাসটা হিউম্যানে আসে। ওকে, সো এই হলো আমাদের কারণ। তো তোমরা দেখবা এটা আরএনএ ভাইরাস নাকি ডিএনএ ভাইরাস। দ্রুত বলো তো, এই ভাইরাসটা কোন ধরনের ভাইরাস? সবাই বলো দ্রুত দ্রুত। আমি বলছিলাম বেশিরভাগ যারা ক্ষতি করে তাদেরকে আমরা কি বলি? আরএনএ ভাইরাস। বইয়ের মধ্যে দেওয়া আছে ডিএনএ ভাইরাস, দেখছো? তো তোমাদের আমি এই জিনিসটা একটু দেখাই। দেখছো এখানে কি দেওয়া আছে? এটা আসলে আরএনএ ভাইরাস। ওকে, তাহলে তোমাদের বইয়ে লেখা আছে ডিএনএ, এই জায়গায় লেখা আছে ডিএনএ। আগে কিন্তু আরএনএ ছিল শুরুর দিকে, তাই না? এখানে এসে দিয়ে দিছে ডিএনএ। সো এই জিনিসটা একটু কারেকশন করে নাও যে এটা একটা ডিএনএ ভাইরাস, সরি আরএনএ ভাইরাস। কারেকশন করে নাও, বইয়ের মধ্যে কেটে দাও ওই জায়গায়। কোথায় আছে? আরএনএ ভাইরাস। ওকে, বাহকের নাম এখানে দেওয়া আছে। প্রতি বছর প্রচুর পরিমাণে মানুষ মারা যায়। তো রোগের লক্ষণে আমরা চলে আসি। রোগের লক্ষণগুলো নিয়ে আমরা এখন কথা বলি। সেম তিনটা স্টেজ আছে, তাই না? তখনও আমি তিনটা স্টেজ পড়াইছি না? প্রথমেই কি হবে? স্বাভাবিক জ্বরের মতো, তাই না? এটাকে বলা হয় ডেঙ্গু জ্বর। ফার্স্ট স্টেজ মানে একটা জ্বরের মতো লক্ষণ তুমি এখানে পাবা। বাট এই জায়গায় আসবে হলো ডেঙ্গু হেমোরেজিক জ্বর। ডেঙ্গি হেমোরেজিক ফিভার। সেকেন্ড স্টেজ, ট্রিটমেন্ট যদি ঠিকঠাক না করো, হেমোরেজ বা রক্তক্ষরণ শুরু হবে। এটাও যদি তুমি ট্রিটমেন্ট না করো, তাহলে তুমি চলে যাবে একবার শেষে, ডেঙ্গি শক সিনড্রোম। এটা হলো লাস্ট স্টেজ, বুঝছো? তো আমরা চলে আসি ডেঙ্গু সাধারণ জ্বর। বইয়ের মধ্যে যেগুলো লেখা আছে বাংলাগুলো দেখে নিবা। এই সময় তোমার হবে জ্বর, ব্যথা, ইত্যাদি 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 জিনিসগুলো। মনে রাখবা, এই ব্যথাটা এত বেশি হয় যে এটাকে আমরা বলি হাড় ভাঙা জ্বর। হয় না যে মনে হয় হাড় হাড্ডি ভেঙে যাইতেছে, এমন ব্যথা হইতেছে, হয় কি না? মাঝে মাঝে মনে হয় হাড্ডিগুলো বোধহয় মটমট করে ভেঙে যাইতেছে, এত ব্যথা কেন? সো
ডেঙ্গির কিন্তু একটা স্পেশাল জিনিস, বিশেষ করে কোমরে প্রচণ্ড ব্যথা হয়। এটাতে কি হয়, একটা বিশেষ লক্ষণ, কোমরে প্রচণ্ড ব্যথা হয়। ওকে, তাহলে ডেঙ্গির লক্ষণ কি? প্রচণ্ড ব্যথা। বাট আমি পার্সোনালি 3 দিনবার ডেঙ্গুতে পড়ি, তো একবারেও এই ধরনের লক্ষণ দেখা যায় নাই। তার মানে ব্যাপারটা এইরকম না যে জ্বর আসছে, ব্যথা যেহেতু নাই তার মানে ডেঙ্গু না, এমন কিন্তু না। যেমন ঢাকা শহরে যদি এখন কাউরে জ্বর হয়, আমরা ধরেই নিই তার ডেঙ্গু হয়েছে, ফার্স্ট টার্গেট। কিছুদিন আগে কী হয়েছিল, জ্বর মানেই তার করোনা, কোভিড-19, তাই না? তো এই কাজগুলো কিন্তু করা হয়। যেমন তুমি গেছিলা হচ্ছে পাহাড়ে ঘুরতে, পাহাড় থেকে আইসা যদি বলো যে আমার জ্বর, আমি ট্যুর গেছিলাম, ট্যুর থেকে এসে প্রচণ্ড জ্বর, আমরা ধরেই নিব যে তোমার ম্যালেরিয়া হয়েছে, ফার্স্ট টার্গেট। তারপর যখন হবে না তখন আমরা অন্যগুলা সাসপেক্ট করব, ঠিক আছে? তো প্রচণ্ড ব্যথা, হাড় ভাঙা জ্বর, মানে প্রচণ্ড মনে হাড্ডি ভেঙে যাইতেছে, এরপরে যখন তুমি ট্রিটমেন্ট করবে না তখন তোমার হেমোরেজিক হবে। এই হেমোরেজিক শব্দ অর্থ হলো রক্তক্ষরণ। তাহলে বলো তো, এই যে স্কিনের নিচে ছোট 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 লাল 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 দাগ দেখা যাবে, মানে স্কিনের নিচে তোমার রক্তক্ষরণ হবে, ঠিক আছে? তাহলে কি কি ধরনের রক্তক্ষরণ হইতে পারে আমি তোমাদের বলি। স্কিনের নিচে হইতে পারে, সারা শরীরে র্যাশ দেখবা। কি দেখবা? র্যাশ, স্কিনে র্যাশ দেখা যাবে। র্যাশ মানে হচ্ছে লাল লাল স্পট, ব্লাড স্পট। নাক দিয়ে রক্ত পড়তে পারে, ব্রাশ করতেছো, গাম ব্লিডিং হইতেছে, গাম থেকে রক্ত পড়তেছে। চোখের কর্নার থেকেও রক্ত পড়তে পারে, প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে, পায়খানার সাথে রক্ত আসতে পারে। বুঝতে পেরেছো? মানে ব্লিডিং শুরু হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু আরেকবার আসি। বলো তো ডেঙ্গির কয়টা স্টেপ আছে লক্ষণের? 3টা। ডেঙ্গি সাধারণ জ্বর, যেটাকে আমরা ডেঙ্গি ফিভার বলি, ডেঙ্গি হেমোরেজিক জ্বর বলি, ডেঙ্গি শক সিনড্রোম বলি, ঠিক আছে? তাহলে দেখো প্রথমটাতে কি হয়েছে, ব্যথা ট্যাথা নানা জিনিস হইতেছে, সেখানে আমরা এটাকে বলেছি হাড় ভাঙা জ্বর। ডান। পরের বার আইসা এই যে দেখো রক্তক্ষরণটা আলটিমেটলি এইটার স্টেপ, বুঝছো? রক্তক্ষরণ হয় এই সময়, দাঁত, মাড়ি টাড়ি, স্কিন, বিভিন্ন জায়গায় রক্ত যাইতে পারে। ওকে, এবং এখানে একটা দারুণ জিনিস দেখা যায় যে প্লাটিলেট কমে যায়, প্লাটিলেট কমে যায়। লাস্টের যে জিনিসটা দেখো, এইটাতে শক সিনড্রোমে হেমো কনসেন্ট্রেশন হয়। এই জিনিসটা একটু আমি তোমাদের বলি। আচ্ছা, তোমরাই বলো তো, তোমার শরীরে যদি এটা যদি রক্তের পরিমাণ হয়, এগুলো হচ্ছে রক্ত কণিকাময়, এগুলো কি রক্ত কণিকা, আর এগুলা কি পানি। তাহলে বলো তো, ডেঙ্গিতে কিন্তু একটা ঘটনা ঘটে, তোমার এই রক্তনালীগুলো আছে না, রক্তনালীতে কিন্তু সরু সরু ছিদ্র আছে, কৈশিক জালিকাগুলোতে সরু সরু ছিদ্র আছে। তাহলে বলো তো, ছিদ্রগুলো দিয়ে এই বড় জিনিসগুলো বের হবে সহজে, নাকি ছোট জিনিসগুলা? ছোট, এই পানিটা বের হবে না বলো তো, তোমার রক্তনালী থেকে পানিগুলো বাইর হয়ে যাবে। এবার বলো তো, সাথে সাথে কি হবে, রক্তগুলো কি অনেক ঘন হবে না? মানে পানি যদি কমে যায়, রক্ত কণিকাগুলো কি তখন ঘন হবে না? পানি কম, রক্ত কণিকার পরিমাণ বেশি, রক্ত এখন ঘন হবে। ঘন রক্ত কিন্তু ভালো না, রক্তের একটা স্পেসিফিক ঘনত্ব আছে, কিন্তু বেশি যদি ঘন হয়ে যায়, পানি লস হয়ে, তাহলে কিন্তু মনে রাখবা এটা ভালো না। তো এই সিচুয়েশনটাকে বলা হয় হিমো কনসেন্ট্রেশন। রক্ত মানে হচ্ছে হিম, আর ঘন হওয়া মানে হচ্ছে কনসেন্ট্রেটেড হওয়া, কনসেন্ট্রেটেড হওয়া। তাহলে পুরো সিচুয়েশনটার নাম আমরা কি বলতে পারি? হিমো কনসেন্ট্রেশন। কি বলতে পারি মুহিম? হিমো কনসেন্ট্রেশন। ডান। তোমরা কি এই জিনিসটা বুঝছো? তোমরা কি এই জিনিসটা বুঝছো? প্রথমে স্বাভাবিক জ্বর, প্রচণ্ড ব্যথা, কিছুদিন পর ব্লিডিং হওয়া শুরু হবে, সারা শরীরে র্যাশ দেখতে পাবা। তারপরে যদি ট্রিটমেন্ট ঠিকঠাক না করো, বাড়িতে বসে থাকো, তাহলে হিমো কনসেন্ট্রেশন হবে। মানে পানিগুলা লস হইতে হইতে তোমার রক্তগুলো অনেক ঘন হয়ে যাবে। ওকে, তাহলে শক কি? এই যে দেখো শক, এই কথাটার নাম বলছে কেন, শক কথাটা কেন বলছে এটা দেখো। তোমরা বলো তো, তোমার শরীরের সারা দেহে, তোমার শরীরের মানে সারা শরীরে সব কিছু পাঠাইতে গেলে তোমার রক্ত লাগবে 6 লিটার। কয় লিটার রক্ত লাগবে? 6 লিটার রক্ত লাগবে। তো এইভাবে যদি ফ্লুইড লিক হইতে থাকে, ফ্লুইড যদি বের হয়ে যাইতে থাকে, পানি, তোমরা বলো যে 6 লিটার থেকে ধীরে ধীরে এটা কত লিটার হবে? ধরো যাক 3 লিটার হইলো। 3 লিটার কি তোমার শরীরের জন্য এনাফ?
তোমার শরীরের জন্য কি এনাফ রক্ত না। তাহলে রক্তের পরিমাণ যদি কমে যায়, এই রক্ত তোমার সারা শরীরে পাঠানোর জন্য এনাফ না। কি কি সমস্যা হবে বলো তো? রক্ত যদি কমে যায়, রক্তনালীর ভেতরে রক্ত কমে গেল, রক্তচাপ কমে যাবে না? তাহলে রক্তচাপ কমে যায়। রক্ত কমে যাওয়া মানে কি? তোমার শরীরে টেম্পারেচার কমে যাবে না? রক্ত তো গরম। তাহলে রক্তচাপ কমলো, তোমার শরীরে আর কি হলো বলো তো? টেম্পারেচার কমে যাবে। আরেকটা জিনিস বলো তো, রক্তের পরিমাণ যদি কমে, রক্তচাপ কমতেছে না? আর আমাদের কিডনিতে যদি রক্তকে ফিল্টার করতে চাও, রক্তে একটা চাপ লাগে। তাহলে রক্তচাপ কমে যাওয়ার জন্য ফিল্টার হবে, তাহলে তোমার প্রস্রাবের পরিমাণ কমবে না। তাহলে ফিল্টার যদি না হয়, তোমার শরীরের ভেতরে রক্তের যে বজ্র পদার্থগুলো ছিল, ইউরিয়াগুলো জমে যাওয়া শুরু হবে না? ইউরিয়ার পরিমাণ বেশি হয়ে গেলে তোমার শ্বাসকষ্ট হবে না? তোমরা কি বুঝছো জিনিসটা? রক্তের পরিমাণ যদি কমে যায়, রক্তচাপ কমে, রক্তচাপ কমার জন্য ফিল্টার হইতে পারে না। ফিল্টার না হলে শরীরের বজ্র পদার্থগুলো জমতেই থাকবে, শ্বাসকষ্ট সহ, বা টেম্পারেচার কমবে, শরীর ঠান্ডা হয়ে যাবে। এই যে সিচুয়েশনটা, অনেক কিছু জিনিস একসাথে ঘটতেছে, এই পুরো জিনিসটাকে বলা হয় শক। তাহলে হোয়াট ইজ শক? শক মানে হলো এমন একটা অবস্থা, শক হলো একটা অবস্থা। কি কারণে হয়? যখন তোমার রক্ত ডিমান্ড ফুলফিল করতে পারে না, রক্ত এনাফ থাকে না। রক্ত এনাফ না থাকলে তোমার শরীরে ডিমান্ড ফুলফিল করতে পারবে না, তখন তোমার শরীরে একটা অবস্থা তৈরি হবে। কি হবে? টেম্পারেচার কমবে, প্রেশার কমবে, প্রস্রাব হবে না, শরীরের ভেতরে কি হবে? বর্জ্য পদার্থগুলো জমতে থাকবে। এই সিচুয়েশনটাকে বলা হয় শক। তোমরা বলো তো, একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করে 1.5-2 লিটার রক্ত হারায় ফেললো, এই মানুষটার এখন কি হবে? সেম কাহিনী হবে না? বলো তো, সেম কাহিনী হবে না? একটা মানুষের যদি অনেক রক্ত বের হয়ে যায়, তখন আমরা কি বলবো? এই লোকটা শকে চলে গেছে, শকে চলে গেছে। তখন আমরা তাকে কি স্যালাইন দেই, আমরা সাথে সাথে রক্তের ব্যবস্থা করি, রক্ত দেই, দিয়ে স্বাভাবিক রক্তের পরিমাণ ঠিক করি। এবার বুঝছো? তাহলে এখন দেখবা হসপিটালে সার্জারি ইউনিটে গেলে মাঝে মাঝে বলবে পেশেন্ট শকে চলে গেছে। তখন ডাক্তাররা খুব বিশাল একটা সবাই মিলে দৌড়াদৌড়ি করে ম্যানেজ করে রোগীটাকে। শক কি? সব একটা অবস্থা। কোন অবস্থা? যখন তোমার শরীরে এনাফ রক্ত নাই তোমার শরীরের ডিমান্ড ফুলফিল করার জন্য। লক্ষণ কি কি? এই লক্ষণগুলা: ঠান্ডা হবে, শরীরের ব্লাড প্রেশার কমবে, প্রস্রাব হবে না, তারপর বর্জ্য পদার্থগুলো জমতে থাকবে, এই ধরনের হবে। তোমার হার্টটা বেশি বেশি বিট দিবে না? বলো তো, রক্ত তো নাই, হার্ট কি দোষ দেওয়া হয়েছে যে রক্ত নাই, কিন্তু দোষ তোমার। হার্ট তখন পাগলের মতো পাম্প করা শুরু করবে, কিন্তু হার্ট তো আর জানে না যে রক্ত কমে গেছে, তাহলে হার্ট বিটও বাড়ে এই সময়। যাই হোক, প্রতিকার এবং প্রতিরোধ এটা আমরা একটু বই থেকে দ্রুত দেখে নিই। দেখো, তুমি টেস্ট কি কি করবে, এখানে কিন্তু কিছু টেস্টের নাম আছে। দেখো, এটা 1 লিখে রাখবে, NS1, IgG, IgM, ঠিক আছে? ল্যাব টেস্ট বা ল্যাব ডায়াগনোসিস। দেখো, জীবাণু যদি আসে তোমার অ্যান্টিবডি বাড়বে কিনা? এগুলো অ্যান্টিবডি, এগুলো কি? বৃদ্ধি পাবে না? বলো তো, ডেঙ্গি ভাইরাস আসছে তোমার শরীরে, তাহলে অ্যান্টিবডিগুলো কি? ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডিগুলো কি? বাড়বে না? তাহলে অ্যান্টিবডির পরিমাণ আমরা তখন বেশি পাবো। 2 নাম্বার, NS1 কি জিনিস অনেকে জানো না। নন স্পেসিফিক অ্যান্টিজেন মানে কি বলতো? প্রোটিনটাকে বলতেছে না? ভাইরাল প্রোটিনটাকে বলতেছে না? কি না বলতো? কিছুক্ষণ আগে আমরা দেখলাম না HBS AG, তো এখানে HBS AG না বলে আমরা NS1 বলবো, নন স্পেসিফিক অ্যান্টিজেন। অ্যান্টিজেন মানে কি? যেটা রোগ সৃষ্টি করছে। কোনটা রোগ সৃষ্টি করছে? অ্যান্টিজেন বা প্রোটিনটা রোগ সৃষ্টি করছে। তোমরা কি এই জিনিসটা বুঝছো যে NS1 আসলে প্রোটিনটা? কোনটা? ভাইরাল প্রোটিনটা। বলো, দ্রুত বলো যে ভাই বুঝছে এই জিনিসটা, আপনি আগান। তাহলে আমরা মোটামুটি ডায়াগনোসিস করে ফেললাম। এত সহজ কি ডায়াগনোসিস করা? না, আগে তো লক্ষণ দেখো কি অবস্থা, তারপর ঋতু দেখো, রুগীটা কোত্থেকে আসছে, রুগীটা ঢাকা শহরের
তারপর এগুলো টেস্টে যাবা, একবারে সরাসরি টেস্টে যাবা নাকি তুমি? বাট এখন এমন অবস্থা হয়েছে, জ্বর মানেই ডেঙ্গু, যাও টেস্টে। সো এটা শেষ। এবার চলে আসি আমরা এই জায়গাটা, প্রতিকারটা বা চিকিৎসাটা প্রথমে আমরা দেখি। চিকিৎসাটা আমরা দেখি বন্ধুরা, এখানে নানা ধরনের কথা আছে। বলো তো, প্লাটিলেটগুলো কিন্তু ডেঙ্গি ভাইরাসের দ্বারা ড্যামেজ হয়, বুঝছো? প্লাটিলেটগুলা, এবং প্লাটিলেট কিন্তু লিকও হয়। প্লাটিলেট কিন্তু খুবই ছোট, বুঝছো? ওই যে পানি বের হয়ে যায়, ওখানেও প্লাটিলেট বাইর হয়ে যায়। আবার প্লাটিলেট কিন্তু ডেঙ্গি ভাইরাস দ্বারা কারণে কিন্তু নষ্ট হইতে থাকে। তো চিকিৎসা কি? প্লাটিলেট কমলে প্লাটিলেট দিব না? তাহলে একটা দেখো, প্লাটিলেট ট্রান্সমিশনের প্রয়োজন পড়তেছে, বাট প্রধান চিকিৎসা কি? প্রধান চিকিৎসা আমরা এতক্ষণ ধরে যা পড়াশোনা করলাম, এই যে এই জায়গায় আসলে কিন্তু তুমি চিকিৎসা বুঝতে পারবা। এই পানি বের হয়ে যাচ্ছে না শরীর থেকে, তাহলে এখন তোমাকে কি প্রচুর পানি খাইতে হবে না? তরল খাবার খাইতে হবে না? তাহলে এখন আমরা চলে আসি যে ডেঙ্গি হলে কি করবে। যেহেতু ভাইরাল জিনিস, এটা তেমন একটা চিকিৎসা নাই, শরীর অটোমেটিকলি ভালো হবে। কিন্তু শরীর যে অটোমেটিকলি ভালো হবে, এই জন্য শরীরকে আমাদের নিজে থেকে কিছু অ্যাক্টিভ সাপোর্ট দিতে হবে। কি? আচ্ছা, আমার যেহেতু ডেঙ্গি হয়েছে, তাহলে আমার পানি লিক হবে, তাহলে আমি প্রচুর পরিমাণে পানি খাবো, স্যালাইন খাবো, কিংবা মৌসুমি ফলের জুস খাবো, তাই তো? আবার এমন ফলের জুস খাইতে যাইও না যাতে আবার ওদিকে হেপাটাইটিস বাধাই ফেলো, তাই না মহিম? তো সবসময় নিরাপদ, পুষ্টিকর এবং হচ্ছে কি নিরোগ জিনিস যেগুলো, এগুলো খাইতে হবে। তাহলে ফ্লুইডের দিকে একটু আমাদের নজর রাখতে হবে। 2 নম্বর কি করবা বলো তো চিকিৎসায়? ব্যথা হইতেছে না, জ্বর হইতেছে না, তা জ্বর ব্যথার জন্য তোমাকে কি জ্বরের ওষুধ, পেইন কিলার খাইতে হবে না? খাইতে হবে কি না মহিম? খাইতে হবে। তো সেইটা কি আমরা একটু দেখি। এই যে দেখো, বিশ্রাম, আগে ডাক্তারের চিকিৎসা আর কি, তারপর হচ্ছে ফ্লুইড, তরল খাবার আর কি। এটা স্যালাইন হতে পারে, পানি হইতে পারে, স্যালাইন, পানি, ফলের রস হইতে পারে। কারণ ফ্লুইডটা ম্যানেজ করতে হবে, ফ্লুইড কমে গেলে কিন্তু আবার শকে চলে যাব। আরেকটা জিনিস কি খাইতে হবে বলো তো? জ্বর এবং ব্যথার জন্য, সরি এই জিনিসটা এখানে না লিখে, এটা একটা উপায় আছে ভাই। ধর, প্যারাসিটামল খাইতে হবে। কেন খাইতে হবে বলো তো? কারণ জ্বর আছে, ব্যথা আছে, আর ডেঙ্গু আসলে অটোমেটিকলি ভালো হয়ে যাবে। তুমি যদি এই জিনিস 3টা করতে পারো, তাহলে তোমার ডেঙ্গু অটোমেটিকলি ভালো হবে। সামহাও যদি দেখো ভালো হচ্ছে না, তাহলে তোমার সমস্যা আছে, তুমি ফ্লুইড ম্যানেজ করতে পারছো না, বা তোমার ডেঙ্গুর অবস্থা খুব খারাপ, তখন কিন্তু হসপিটালে যাইতে হবে। বিশেষ করে ব্লিডিং সাইনগুলো যদি দেখা দেয়, র্যাশ উঠতেছে, নাকে মুখে রক্ত পড়তেছে, গাম ব্লিডিং হইতেছে, হসপিটালে কিন্তু যাইতে হবে। না হলে কি হবে বলো? প্রথমটা তো সাধারণ জ্বর, তারপর একটা কি হেমোরেজিক। যখন হেমোরেজিকে যাবা তখন কিন্তু হসপিটালে যাইতে হবে। আর সেটা তোর শকটা কখন? এই শক যদি হয়ে যায় তাহলে কিন্তু আইসিইউতে যাইতে হবে। ওকে, বাট এখানে একটা নোট আমি দিয়ে রাখি, এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখবো। নোট, অ্যাসপিরিন নিষিদ্ধ। অ্যাসপিরিন নিষিদ্ধ, ডেঙ্গুতে অ্যাসপিরিন খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না জানো? তুমি বলো তো, তোমার শরীরে কি প্লাটিলেট কমছে না? প্লাটিলেট কমে গেছে। প্লাটিলেট কমে গেলে কি রক্তক্ষরণ চান্স আছে না? এখানে যে ডেঙ্গু হিমোরেজিক ফিভার, রক্তক্ষরণ হয় না মহিম? নাক, মুখ, চোখ, প্রস্রাব, পায়খানার সাথে। তাহলে প্লাটিলেট কমে যাওয়ার কারণে কিন্তু রক্তক্ষরণ কি পায় বলো তো? বৃদ্ধি পায় না? স্বাভাবিকের থেকে বেশি হবে না? তোমরা কি জানো এই অ্যাসপিরিন রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্ত জমাট প্রতিরোধ করে। তোমরা বলো তো, রক্ত জমাট যদি প্রতিরোধ করে তাহলে কি ক্ষরণ বৃদ্ধি পাবে না? রক্তক্ষরণ বেশি হবে না? তুমি কিন্তু জ্বর ব্যথায় প্যারাসিটামলের বদলে অ্যাসপিরিন খাইতে পারো, প্যারাসিটামলের বদলে অ্যাসপিরিন খাইতে পারো, এরা একই কাজ করে ধরা যাক।
কিন্তু অ্যাসপিরিনের একটা সমস্যা হলো অ্যাসপিরিন রক্ত জমাট বাঁধতে না দিয়ে বরং ক্ষরণ বাড়ায়। তাহলে যে মানুষের নাকের ব্লিডিং হইতেছে, তুমি যদি তাকে অ্যাসপিরিন দাও জ্বর এবং ব্যথা থামানোর জন্য, তার ব্লিডিং আরও বেড়ে যাবে। তাহলে অ্যাসপিরিন দেওয়া যাবে না। ঠিক আছে মহিম? তাহলে আমরা একটু হেপাটাইটিসে চলে যাই। কোথায় যাব? ডেঙ্গি কিন্তু শেষ, ডেঙ্গি শেষ। তাহলে আমরা একটু হেপাটাইটিস থেকে ঘুরে আসি। এই প্রতিকারে আমরা তো বলছিলাম না যে ফ্লুইড, তারপর হচ্ছে আরবি মেডিকেল কলেজ, রেস্ট, এটা তো আমরা করবই। বাট এখানে আর একটা জিনিস রেখে রাখো, এখানে আবার প্যারাসিটামল দেওয়া যাবে না। নোট, প্যারাসিটামল নিষিদ্ধ। তোমরা কি বলতে পারবা প্যারাসিটামল কেন নিষিদ্ধ? তোমরা কি বলতে পারবা কেন প্যারাসিটামল নিষিদ্ধ? ওইটা তো অ্যাসপিরিন কেন নিষিদ্ধ? কারণ প্লাটিলেট কমে গেছে, রক্ত এমনিতেই জমাট বাঁধে না, ক্ষরণ বেশি হইতেছে, ব্লিডিং হইতেছে। অ্যাসপিরিন দিলে ব্লিডিং আরও থামবেই না। অ্যাসপিরিন একটা ওষুধ। প্যারাসিটামল আর পেইন কিলার কি সেম? এই বলো, এই প্রশ্নের উত্তর দাও যে হেপাটাইটিসে কেন আমি প্যারাসিটামল দেবো না? এর কারণ দেখো, প্যারাসিটামল, বিভিন্ন পেইন কিলার আছে না, বলে না যে পেইন কিলার নিলে কিডনির ক্ষতি হতে পারে, তাই না? সব সময় না, অল্প 2-1 দিনের জন্য পেইন কিলার নেওয়া যেতে পারে, ডাক্তার দিলে ঠিক আছে। কিন্তু পেইন কিলার কিন্তু কিডনি নষ্ট করার জন্য একটা বড় কালপ্রিট। এর কারণ হলো পেইন কিলারটা তুমি খাবা, ও তো তার কাজ করবে, কিন্তু বের হবে কোন পাশে জানো? নিষ্ক্রিয় হবে কোথায় গিয়ে? কিডনিতে গিয়ে। তাহলে কিডনির উপর প্রেশার পড়বে না বেশি বেশি পেইন কিলার নিলে? তাহলে কিডনি ড্যামেজ হবে না? এই জন্য আমরা বলি পেইন কিলার সাবধানে খাও। বাট প্যারাসিটামল এমন একটা পেইন কিলার, যে পেইন কিলারটা বা যে জ্বরের ওষুধটা তোমার যকৃতে গিয়ে নিষ্ক্রিয় হয়। যকৃত পড়ার সময় পড়ছি না, পরিপাকে পড়ছি না? তো তুমি আমারে বলো, যকৃতের তো অলরেডি খারাপ অবস্থা, প্যারাসিটামল যদি নাও, প্যারাসিটামল নিষিদ্ধ কারণ কি? যকৃত নিষ্ক্রিয় করতেছে প্যারাসিটামলকে, নিষ্ক্রিয় করে। কিন্তু যকৃত তো অলরেডি অসুস্থ, যকৃতে কি চলতেছে? প্রদাহ চলতেছে। তাহলে এখন আমরা প্যারাসিটামল দিবই না। তো এই জিনিসটা মনে রাখবা, এই দুইটা ওষুধের নাম মনে রাখবা। ডেঙ্গিতে অ্যাসপিরিন দেওয়া যাবে না, ব্লিডিং বাড়বে। আর হেপাটাইটিসে গিয়ে আমরা প্যারাসিটামল দিব না, কারণ প্যারাসিটামল যকৃতের যন্ত্রণা আরও বাড়ায় দিবে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে গিয়ে আমরা পেপের রিং স্পট থেকে আমি একটু দ্রুত বলি, এটা তোমাদের নিজেদের পড়ে নেওয়া উচিত, আমি পড়াই না এটা। পেপের রিং স্পট বা মোজাইক রোগ পড়বা। দেখো, এটা একটা ভাইরাস ঘটিত রোগ। তো একটু দেখাচ্ছে, দাঁড়াও। এই যে পিআরএসভি বা হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস এই রোগটা সৃষ্টি করে। আর এইটা সংক্রমণ ঘটায় কিন্তু এই যেটা জাপ পোকা এবং সাদা মাছি, বুঝছো? সাদা মাছিকে বলে এফিড মাছি। তাহলে এই ভাইরাসটা ছড়ায় কে মুহিম? এফিড মাছির মাধ্যমে ছড়ায়। এফিড মাছি কি করে? ওই যে পাপায়া রিং স্পট ভাইরাস বা পিআরএসভিটা বহন করে। তারপর লক্ষণ কি? রিডিং পড়বা কি হচ্ছে। আশা করছি এখানে পড়ানোর কিছু না, এটা তোমরা নিজেরাই পড়ে নিতে পারবা। লাস্টে আমরা চলে আসি এই জায়গাটায়। এই জায়গা হলো আমাদের ভাইরাস কিন্তু শেষ। ভাইরাসই কমপ্লিকেটেড ছিল। ভাইরাসের পরে যেমন ম্যালেরিয়া আমরা 2 দিনে পড়ে শেষ করব, ব্যাকটেরিয়া আমরা 3 দিনে পড়ে শেষ করব। সো মোটামুটি 10 দিন 12 দিনের মধ্যে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। 10-12 দিন মানে ক্লাস ছাড়া ক্লাস সহ দিন হিসেবে 10-12 দিনের মধ্যে। বন্ধুরা দেখো, হেপাটাইটিস যকৃতে প্রবলেম করে না বলো তো? তাহলে আলটিমেটলি সে লিভার ক্যান্সারের জন্য দায়ী কিনা? লিভার ক্যান্সারের জন্য দায়ী কিনা? হ্যাঁ। আবার দেখো, ইপেস্টাইন বার ভাইরাস আমাদের লিম্ফোমা বা ন্যাজোফেরিঞ্জিয়াল ক্যান্সার করে। এই যে এখানে, বুঝছো? ইপেস্টাইন বার ভাইরাস আমাদের এই যে এই জায়গা আর ভেতরে এখানে ক্যান্সার সৃষ্টি করে। ঠিক আছে, ন্যাজোফেরিঞ্জিয়াল ক্যান্সার। এবং ইপেস্টাইন বার ভাইরাস নিজেও কিন্তু আসলে হেপাটাইটিসের জন্য দায়ী, আমরা কিছুক্ষণ আগে পড়ছি। 3 নাম্বারটা দেখো, ক্যান্সারটার নাম দেখো, টি সেল লিউকোমিয়া। টি সেল মানে কি বলতো? লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটের কথা বলছে না? তাহলে শ্বেতকণিকার এটা ক্যান্সার। ঠিক আছে, টি সেল লিউকেমিয়া এটা হচ্ছে শ্বেতকণিকার ক্যান্সার। এইটা দেখো, নাম দেখে বোঝা যায় টি সেল লিউকেমিয়া ভাইরাস, হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস। এটা মনে রাখা সহজ।
এটা মনে রাখা সহজ, এটা মনে রাখা সহজ। ক্লিয়ার? আচ্ছা তোমরাই বলো তো, আমি বলছিলাম না গত দিনে হিউম্যান পেপিলোমা ভাইরাস, হিউম্যান পেপিলোমা ভাইরাস, হিউম্যান পেপিলোমা ভাইরাস বলছিলাম না যে জেনিটাল বা জরায়ুতে ক্যান্সার সৃষ্টি করে, জরায়ু মুখে ক্যান্সার সৃষ্টি করে, সাথে যেহেতু পায়ু পাশে আছে, পায়ু অ্যানাস পাশে আছে, অ্যানাসেও ছড়ায়, তাহলে এইচপিভি আমাদের অ্যানোজেনিটাল ক্যান্সারের জন্য দায়ী। জেনিটাল মানে হচ্ছে জননঙ্গ বা জরায়ুর কথা বলছে, ঠিক আছে মুহিম? তো আমি এখানে আরেকটা নিচে লিখি, সার্ভাইকাল ক্যান্সার। ক্যাপোসি সার্কোমা হচ্ছে হারপিস সিমপ্লেক্সের মাধ্যমে ছড়াচ্ছে। এই হলো ঘটনা। তো এই জিনিসটা একটু পড়বা, যেটাতে আমরা মোটামুটি 1, 3, 4 খুব ইজিলি মনে রাখতে পারি। দুইটাই শুধু একটু সিরিয়াসলি দেখতে হবে। এবার চলে আসে হোয়াট ইজ ভেক্টর, ভাইরাল ভেক্টর এবং ট্রান্সডাকশন কি জিনিস। দেখো, যদি আমরা একটা ভাইরাসের ভেতরে আমরা যদি একটা ডিএনএ ভরাই দিই, এটা একটা ভাইরাস, ওকে মুহিব, এটা ভাইরাসের ক্যাপসিড, এর ভেতরে আমরা একটা ডিএনএ দিলাম, ঠিক আছে, দিয়ে আমরা এই ভাইরাসটাকে কারোর মধ্যে ঢোকাই দিলাম, তাহলে বল আমি কি এই ডিএনএটা তার মধ্যে ঢোকাই দিতে পারলাম কিনা? এই ব্যাপারটার নামই হচ্ছে ট্রান্সডাকশন। বুঝতে পারছো? ভাইরাসটাকে আমি ব্যবহার করতেছি যে আমি কোনো কিছুর ভেতরে একটা ডিএনএ ঢোকাই দেব, ডিএনএটা দিলাম ভাইরাসকে, ভাইরাসের খোলকটা নিলাম, দিলাম, দিয়ে বললাম যাও। ক্লিয়ার? ট্রান্সডাকশন ডান। তো এই জিনিসটা আমরা বায়োটেকনোলজি পড়ার সময় শিখবো, কুসুম ফুলে ইনসুলিন কিভাবে তৈরি হয়। সো এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় এখন আমরা চলে আসি কিউএনএ সেশনে। প্রশ্ন আসুক, কথা হোক। ভাইয়া, অন্তঃক্ষরা আর বহিঃক্ষরার মধ্যে পার্থক্য কি? অন্তঃক্ষরা মানে হচ্ছে যারা রক্তের ভেতরেই ক্ষরণ করে দেয়। অন্ত শব্দ এখানে বোঝাচ্ছে ভেতরে, কার ভেতরে? রক্তের ভেতরে। এখানে কিছু কোষ আছে, এটা রক্তনালী, তাহলে এই কোষগুলা কি করলো? রক্তের ভেতরে ক্ষরণ করে দিল। ওকে, তাহলে এটা হলো জি। এই অন্ত মানে, তাহলে কি বুঝলা? রক্তের ভেতরে আচ্ছা। কি করলো? ক্ষরণ, ওখান থেকে আসলো খরা। তাহলে এই জিনিসটার নাম কি বলো তো? অন্তঃক্ষরা গ্রন্থি বা এরকম ইয়েস, কিছু একটা। এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। ইংলিশ যদি আমি লিখি, অন্ত মানে অ্যান্ডো, আর ক্ষরণ মানে হচ্ছে কান্নাকাটি আর কি, ক্রাইং, অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড। বুঝছো? জি জি। আচ্ছা, এবার তুমি পাকস্থলীর ক্ষেত্রে ভাবো তো, পাকস্থলীর ক্ষেত্রে ভাবো, এই যে এখানে কিছু গ্রন্থি আছে, এরা ক্ষরণ করে কোথায়? রক্তের ভেতরে ক্ষরণ করলো না ফাঁকা জায়গাটাতে ক্ষরণ করলো? ফাঁকা জায়গাতে। ফাঁকা জায়গাটাতে ক্ষরণ করলো। সো এদেরকে আমরা কি বলবো? যে রক্ত ছাড়া অন্য কোনো জায়গায় বা বাইরে ক্ষরণ করে দিল। তাহলে এই ব্যাপারটার নাম কি? বহিঃক্ষরণ না? আচ্ছা আচ্ছা। আর এই গ্রন্থিটার নাম কি? বহিঃক্ষরা গ্রন্থি বা কোষ। বহিঃক্ষরা গ্রন্থি বা বহিঃক্ষরা, হ্যাঁ বলতে পারো। And প্রশ্ন হলো যে এই বহিঃক্ষরা গ্রন্থিগুলোকে যদি আমি ইংলিশে বলি কি বলবো? এক্সো ক্রাইন গ্ল্যান্ড। প্লিজ নেক্সট কোশ্চেন। ভাই, হারপিস এডিনো হারপিস আর হারপিস সিমপ্লেক্স কি তিনটা ভাইরাস ভিন্ন ভিন্ন, নাকি একই ভাইরাসে তিনটা রূপ বা এরকম কিছু কোনো সম্পর্ক আছে? ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা। আমি বলতেছি এটা ভাইয়া, তাহলে বহিঃক্ষরার জন্য কি তাহলে ওই যে ডিউডেনামের ওই অগ্ন্যাশয় রসটা যে আসতেছে সেটা তো তাহলে বহিঃক্ষরার মধ্যে পড়তেছে। অগ্ন্যাশয় রস বহিঃক্ষরা গ্রন্থি, অগ্ন্যাশয় রস থেকে এনজাইম আসে। যে আর অন্তঃক্ষরাতে যেটা কাজ করতো ওটা কি ডাইরেক্ট রক্তনালীতে চলে যায়? অগ্ন্যাশয়ের ভিতরে যে কোষগুলো ছিল। অগ্ন্যাশয় থেকে দুই ধরনের গ্রন্থি ক্ষরণ করে। জি, জি। যারা এনজাইম ক্ষরণ করে পাঠায় ডিওডোনামে, তারা আসলে এনজাইম পাঠায়, তাহলে এটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। আর ওখানে কিছু গ্রন্থি আছে, অগ্ন্যাশয়ের ভেতরে কিছু রক্তনালী থাকে, ওই যে আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, পিপি কোষ, জি। ওরা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, ওরা রক্তে পাঠায়। ইয়ে ভাই, বুঝতে পারছি। ঠিক আছে ভাই। तो ভাই, বিডিডি বলো বলো, मैं लाइव तो बने বলো বলো, প্রশ্ন করো। मैं तो लाइव में की गाली तो बने কি প্রশ্ন করলা? मैं लाइव में की गाली नहीं तो बने ও আচ্ছা, তুমি কারো হয়েছে নি?
মানে হ্যাঁ ভাই, মনে হচ্ছে না। তুমি তো ডাক্তার না, ওটা লাইপোমা হয়েছে নাকি ওটা হচ্ছে অন্য কিছু হয়েছে, ডাক্তার দেখাইতে হবে। তো ডাক্তার দেখাইলে বলে দিবে। হ্যাঁ আসসালামু ভাই, গালে আলাইকুম। নাকি পারি না। তুমি ডাক্তার হ্যাঁ, দেখা, দেখাচ্ছিলাম তো বোঝা যাচ্ছে গালে নাকি নিতে পারে না। তাহলে অন্য কিছু হইতে পারে, এটা লাইপোমা না, অন্য কিছু। তুমি ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। বলো, একজন ফিমেল কোশ্চেন করতেছিলা। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলেন। হ্যাঁ, জন্ডিস কি হচ্ছে সব সময় মানে ভাইরাল হেপাটাইটিস এই রোগের কারণে হয়? না, জন্ডিস হওয়ার অনেকগুলো কারণ আছে। নর্মালি যে জন্ডিসটা হয় এটা কেন হয়? নর্মাল জন্ডিস আবার কি জিনিস? মানে হচ্ছে যাদের পরবর্তীতে ভাইরাল হেপাটাইটিসের বিভিন্ন রোগ যেমন লিভার সিরোসিস এগুলো যে হয় না, নর্মালি যে হয়। আচ্ছা আমি বুঝছি, আমি তোমারে বলি। একটা ডিজিজ আছে, নাম হলো হিমোলাইটিক এনিমিয়া। হিমোলাইটিক এনিমিয়া, এনিমিয়া শব্দ অর্থ হলো কি বলো তো? রক্ত স্বল্পতা, ওকে। আর হিমোলাইসিস, হিম মানে রক্ত, লাইসিস মানে ভাঙা, তাহলে রক্তগুলো ভেঙে যাবে। তাহলে অনেকের কিন্তু এই ডিজিজটা দেখা যায়, এটা এটা কি জন্ম থেকে নিয়ে আসতে পারে, হিমোলাইটিক এনিমিয়া। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এটা দেখা যায়। তখন তোমার রক্ত কণিকা আছে, যকৃতের কি হয়েছে না হয়েছে নাই, এই রক্ত এগুলো খালি ভাঙে। ভাঙলে তুমি আমাকে বলো বিলিরুবিন তৈরি হবে কিনা, রক্তে বিলিরুবিন আসবে কিনা? হ্যাঁ, হবে। তাহলে তোমার বিলিরুবিন যদি বাড়ে, তোমার জন্ডিস হবে কিনা? হ্যাঁ, হবে। ওইটা কি যকৃতে সমস্যা করবে না? না, এটা যকৃতের সমস্যা না, এটা হলো হিমোলাইটিক এনিমিয়া। আবার যকৃতের প্রবলেমের জন্য হয় যে ইউজুয়ালি তো স্বাভাবিকভাবে রক্ত ভাঙে, বিলিরুবিন তৈরি হয়। যকৃৎ যদি প্রসেস না করে তাহলে বিলিরুবিনের পরিমাণ ধন বেড়ে যায়। তাহলে এটা হলো যকৃতের কারণে। ব্যাপারটা কি এরকম না যে কারো জীবনে জন্ডিস হলে পরবর্তীতে ক্যান্সার হতে পারে? কাউরে জীবনে জন্ডিস হলে পরবর্তীতে লিভার সিরোসিস বা ক্যান্সার, লিভার ক্যান্সার এরকম হতে পারে? মানে এগুলা হচ্ছে নন ইরিলেভেন্ট আর কি বিষয়টা। আমি বলি, আমার যদি এমন হয় যে আমি সিগারেট খাই না, আমার ক্যান্সার হয়েছে, আবার সিগারেট খাইতেছি, আমার ফুসফুসে ক্যান্সার না হয় আমার কোলন ক্যান্সার হয়ে গেছে, তো তুমি আমারে বলো কাউরে জন্ডিস হয়েছে, হয়ে যকৃতের ক্যান্সার হইতে পারে, অন্য জায়গায় ক্যান্সার হইতে পারে, ভিন্ন কারণে, পারে কিনা? হ্যাঁ, পারে। আবার জন্ডিস হয় নাই, তখনও যকৃতে ক্যান্সার হইতে পারে কিনা? হ্যাঁ, পারে। সব কিছুই পসিবল আর কি। বাট কোনটার কারণে ঘটতেছে এটা বের করা পসিবল। আচ্ছা, আচ্ছা ভাইয়া, ইয়েস। আপনি যে বললেন ডেঙ্গু শক সিনড্রোমের মাঝে ওই রক্তের পরিমাণ মানে কমে যায় আর কি, রক্তের ঘনত্বটা চাপ কমে যায়, তো শরীরের তাপমাত্রা কমে যায়, কিন্তু ডেঙ্গুতে তো মানে জ্বর হলে তো তাপমাত্রা বাড়ে শরীরে। শক ডিফারেন্ট জিনিস, আর ডেঙ্গুর কারণে জ্বর ডিফারেন্ট জিনিস। আমি ব্যাখ্যা করতেছি। এর আগে একজন কিছুক্ষণ আগে কোশ্চেন করছিল যে হারপিস সিমপ্লেক্স, হারপিস জুস্টার। হ্যাঁ, আমি কোশ্চেন। ও তুমি কোশ্চেন করছিলা। আচ্ছা, এগুলো সবগুলোতে আমাদের ক্ষত হয়। কোনোটা শরীরের একদিকে হচ্ছে, দুই দিকে হয় না, শরীরের একদিকে ক্ষত সৃষ্টি হয়েছে এই জায়গায়। হ্যাঁ, সো এটা কিন্তু হারপিসের একটা ভালো লক্ষণ আর কি, যে এটা হারপিসের কারণে একদিকে হয়েছে। সো এইটা একটা বিষয়। ঠোঁটের মধ্যে হচ্ছে, জননাঙ্গের মধ্যে হচ্ছে, সবগুলো হারপিস। তো ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েন্ট, ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে হারপিস তৈরি করে, যে এইটার এক ধরনের লক্ষণ, এটার আরেক ধরনের লক্ষণ। ওকে, এগুলো আলাদা আলাদা হারপিস ভাইরাস, হারপিসের আলাদা আলাদা ভেরিয়েন্ট। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, আমরা শেষ করি। আরেকটা তোমার কোশ্চেন ছিল, বলো তো। ওই ডেঙ্গু শক সিনড্রোমে তাপমাত্রা কমে গেলে কিন্তু আমরা জানি যে জ্বরের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ে। আচ্ছা, এদিকে দেখো, এদিকে দেখো। তোমার ডেঙ্গু ভাইরাস চলে আসছে তোমার শরীরে, আসার কারণে তোমার শরীরে কি হয়েছে, ম্যাক্রোফেজগুলো বুঝতে পারতেছে যে তোমার শরীরে ভাইরাস ঘুরে বেড়াইতেছে। তোমার হাইপোথ্যালামাস কি করে, সেট হাইপোথ্যালামাসের কাজ হলো তাপমাত্রা বাড়িয়ে দেওয়া। তার মানে তোমার কি হবে, জ্বর হবে। এটা আমরা সবচেয়ে ভালো বুঝতে পারবো যখন ম্যালেরিয়া পড়ো, বুঝছো? ম্যালেরিয়ার সময় আমি তোমাদের শেখাবো কেমনি আসলে জ্বরটা আসে। তাহলে বলো, ডেঙ্গু আসলো, তোমার জ্বর আসলো, ওকে। এরপর কিছু টাইম লাইন ক্রিয়েট হওয়া শুরু হলো, যে 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, এইভাবে টাইম এখন আগাইতেছে।
এখন ডেঙ্গু থাকা অবস্থায় তোমার শরীরের রক্ত এত সিভিয়ারলি কমে গেছে, তুমি আমারে বলো জ্বরটা কিসে বাড়ছিল? রক্তের টেম্পারেচারে তো বাড়ছিল, তাই না? বা বডি টেম্পারেচার তো রক্তের কোষে 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 বিক্রিয়ার পরিমাণ বাড়ার কারণে কিন্তু আসলে জ্বর আসে। তো যাই হোক, রক্তের পরিমাণ এত কমা শুরু করছে, এত পরিমাণ কমে গেছে, তুমি শকে চলে গেছো। এখন তোমার শরীরে রক্ত এত কমে গেছে যে তোমার শরীরে আর টেম্পারেচারটা ডিস্ট্রিবিউট করতে পারতেছে না। জ্বর তোমার, রক্ত কমে গেছে, এখন টেম্পারেচারটা সারা শরীরে ডিস্ট্রিবিউট করে গরম রাখার কথা সেটা আর পারতেছে না। স্বাভাবিকভাবে তখন তো টেম্পারেচার ফল করা শুরু করবে, করবে কি না? হ্যাঁ। এই তো। তো জ্বরের সময়ও একটা সময় গিয়ে টেম্পারেচার ফল করতে পারে। কারণ কি? জ্বর চলাকালীন অবস্থায় যার তাপমাত্রা ডিস্ট্রিবিউট করার কথা ছিল সে নাই। জি। নেক্সট কোশ্চেন বলো তো। পাকস্থলী কি বড়ই থাকে? বুঝি নাই। পাকস্থলী ধারণ ক্ষমতা কি বাড়তে পারে? হ্যাঁ, বাড়তে পারে, বেশি বেশি করে খাইলে বাড়তে পারে। পাকস্থলী কিন্তু কাটা যায়, বুঝছো? কেমন হয় এটা? পাকস এটা অভ্যাসের উপর নির্ভর করে, অনেক কারণে বাড়তে পারে, আমরা কারণ বলতে পারবো না এখন। তো বাড়লে তখন ওই যে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করে, বুঝছো? পাকস্থলী কেটে সেলাই করে ছোট করে দিয়ে দেয়। এটা বেরিয়াট্রিক সার্জারিতে এই ঘটনাটা ঘটে। মানে যে মানুষ খুব মোটা তার পাকস্থলীতে গিয়ে অপারেশনটা করে পাকস্থলী ছোট করে দেয়। নেক্সট কোশ্চেন। মাঝে মধ্যে দেখা যায় কি কম খাইতে খাইতে যখন বেশিতে সুইচ করি তখন বেশি খাইতে পারি আর কি। তো এটা কি পাকস্থলী বেশি হওয়ার কারণে? পাকস্থলীর রোগী নিয়ে আমি কথা বলছিলাম না, যে পাকস্থলীর ভেতরে ভাঁজ থাকে। মানে পাকস্থলী একটা হচ্ছে থলি যেটা শ্রিঙ্ক করা অবস্থায় থাকে। তো তুমি যত খাবা, যত অভ্যাস করবা, পাকস্থলী তত এক্সপ্যান্ড করা শুরু করবে। বুঝতে পারছো? পাকস্থলী কিন্তু এরকম থাকতেছে, খাচ্ছ বেশি শ্রিঙ্ক করবে কেন, এক্সপ্যান্ড করবে কেন? এক্সপ্যান্ড করতেছে, প্রসারিত হচ্ছে, কারণ পাকস্থলীর এই ক্ষমতাটা আছে। এই জন্য পাকস্থলীর ভেতরে যদি তোমাকে ঢুকতে বা ঘুরতে বলা হয়, তুমি দেখবা পাকস্থলীর দেয়ালটা চুপসে আছে, ভাঁজ 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 খাচ্ছ, ভাঁজগুলো খুলে গিয়ে পাকস্থলীটা বড় হচ্ছে। এটা অভ্যাসের উপরে হয়। মাঝে মাঝে তোমার যদি অভ্যাস করো যে 15 দিন কম খাওয়া, দেখবা 16 দিনের দিনে বেশি খাইতে পারতেছো না। আবার হঠাৎ করে 2-4 দিন আবার খাওয়া বাড়াই দিছো, টেস্টি ফুড অমুক জায়গায় গেছে তমুক জায়গায় গেছে, তখন আর বেশি খাইতে ইচ্ছা করতেছে। ডিপেন্ডস, হ্যাবিট। জেনেটিক কোডের ভাষা একমুখী বলতে কি বোঝানো হয়েছে? জেনেটিক কোডের ভাষা সর্বদা একমুখী। ও, জেনেটিক কোডের ভাষা সর্বদা একমুখী ব্যাপারটা শোনো। জেনেটিক কোডের ভাষা বলতে কি বোঝায়? জিনের মধ্যে যে কোডগুলো থাকে, তথ্যগুলো থাকে ডিএনএর মধ্যে, ওগুলো থেকে একটা প্রোটিন হয়। ওই প্রোটিনটা গিয়ে তোমার ওখানে কাজ করতেছে। এখন প্রশ্ন হলো যে একমুখী বলতে কি বোঝায়? এটা কিন্তু একটা ডিটেইল টার্ম। এখানে একটা তথ্য ছিল ইনসুলিন তৈরির তথ্য, তাহলে তুমি সবসময় ইনসুলিনই পাবা, এবং ইনসুলিনটা গিয়ে শুধুমাত্র ইনসুলিনেরই কাজ করবে। ওই তথ্য থেকে তুমি গ্লুকাগন পাবা না, যে গিয়ে আরেকটা কাজ করবে। তো সবসময় স্পেসিফিক কাজ করে। যে তথ্য আছে ওইটা সবসময় একই ধরনের প্রোটিন তৈরি করে, একই ধরনের কাজ করে। এখানে প্রোটিনটার নামই হচ্ছে ভাষা, স্পেসিফিক কাজ করে। আরেকটা প্রশ্ন ছিল যে লাইসোজেনিক চক্রে বলছে নিউক্লিয়াস এনজাইম ব্যাকটেরিয়া ডিএনএ কে কেটে ফেলে। এই নিউক্লিয়াস এনজাইমটা কি ব্যাকটেরিয়ার দেহের না ভাইরাসের? নিউক্লিয়েজ এনজাইম, আচ্ছা, 2 ধরনের থাকতে পারে, বুঝছো? একটা ভাইরাস নিজে ক্যারি করতে পারে, যে আমি আজকে ব্যাকটেরিয়া শরীরের ভেতরে আছি, ভবিষ্যতে আর একটা ব্যাকটেরিয়া শরীরের ভেতরে আমি প্রবেশ করব, করে আমি তার ক্ষতি করতে পারি। তখন তার ওই ক্যাপসিডের ভেতরে কিন্তু নিউক্লিয়াস ক্যারি করতে পারে। সবাই করে না, খুব রেয়ারলি করে। আরেকটা হচ্ছে সে চাইলে নিজে তৈরি করে নিতে পারে নিউক্লিয়াস এনজাইম, তার ক্ষমতা আছে। যেমন এই এইচআইভি ভাইরাসের যে আরএনএটা আছে, আরএনএটা প্রথমে ডিএনএতে কনভার্ট হয়, ডিএনএতে কনভার্ট হয়ে সে করে কি একটা নিউক্লিয়াস এনজাইম তৈরি করে। নিউক্লিয়াস এনজাইম মানে কি? এমন একটা এনজাইম যেটা নিউক্লিক অ্যাসিডকে ড্যামেজ করে। কোন নিউক্লিক অ্যাসিড? ভাইরাসের নিউক্লিক অ্যাসিড না, ব্যাকটেরিয়ার যে নিজস্ব নিউক্লিক অ্যাসিড সেটাকে ড্যামেজ করে। নিউক্লিক অ্যাসিড মানে কি? ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএ। সো এটা ক্যারি সে করতেও পারে, বেসিক্যালি এটা তৈরি করে, মোস্ট অফ দ্য টাইম ওটা তৈরি করে নেয় ওখানে। क्या? তুমি মাইক্রোফোনটা মুখের কাছে বাট একটু দূরে রেখে বলো তো আরেকবার, আস্তে আস্তে বলো।
হেপাটাইটিস বি এর ফ্ল্যাভি ভাইরাস আর ডেঙ্গু ফ্ল্যাভি ভাইরাস কি একই? আর কেউ কি তার কোশ্চেনটা আমারে বলতে পারবো? আমি বুঝতে পারিনি। তো ভাইয়া ও বলতে চাচ্ছে হচ্ছে আপনার হেপাটাইটিসের মধ্যে আপনার ফ্ল্যাভি ভাইরাস আছে না, ওটা কি ডেঙ্গুর ফ্ল্যাভি ভাইরাসের সাথে কি সেম কিনা? না না না, সেম না, সেম না, এগুলা একই টাইপের হইতে পারে। যে হয় না যে ম্যামাল, ম্যামাল বলতে আমরা মানুষও বুঝি, ম্যামাল বলতে আমরা বাদুড়ও বুঝি, গরু ছাগলও বুঝি, যে একটা গ্রুপের মধ্যে তারা পড়ে। ফ্ল্যাভি ভাইরাস দ্বারা এরকম গ্রুপ বোঝাইছে, বাট এক না, দুইটা আলাদা আলাদা ভাইরাস। হ্যাঁ, ফ্ল্যাভি ভাইয়া আচ্ছা বলো বলো বলো। ফ্ল্যাভি আর ফ্ল্যাভি আর হলো ক্যালিসি, এই দুটার অর্থ কি হবে? দেখি নাই, আমি দেখতেছি। নেক্সট কোশ্চেন। আর ভাইয়া সিরাজ বিলিরুবিন বলতে কি বোঝানো হচ্ছে? মানে বিলিরুবিন মানে তো বুঝি, আর এখানে সিরাজ বলতে কি বোঝানো হচ্ছে? সিরাস না, সিরাম। সিরাম, সিরাম মানে হলো সিরাম অবশ্যই। রক্তটাকে যখন আমরা টেস্ট করতে যাই, রক্তটাকে আমরা ঘুরাই, ঘুরাই রক্তের উপরে যে প্লাজমাটা দেখা যায় হলুদ কালারে, ওইটার নাম সিরাম। ওখান থেকে আমরা বাইর করে নিই। আচ্ছা, আরেকটা প্রশ্ন ভাইয়া, বুস্টার ডোজ আসলে জীবন চক্রে মাত্র একবার দেওয়া হয় কেন? মানে বলতে চাচ্ছিলাম যে একটা টিকা মানে কয়েকবার দেওয়ার পরে ওটাকে আবার ত্বরান্বিত করার পরে তো কিছুদিন পরে দেওয়া হয় বুস্টার ডোজ। 5 বছর, কিন্তু হ্যাঁ। আচ্ছা, 5 বছর পরে দেওয়া হলো, তার পরের 5 বছর আর দেওয়া হয় না কেন? ওটা অলরেডি অ্যাক্টিভ, তুমি শুধু একবার উস্কায় দিছো, ওটা লাইফ লং পারসিস্ট করবে। কারণ বেশিরভাগ ইমিউনিটি তো থেকে যায় আজীবনের জন্য। কতই তুমি ওটাকে বুস্ট করবা? একবার হয়ে গেলে দ্বিতীয়বারের দরকার কি? এমনকি বুস্টার ডোজ না দিলেও কোনো প্রবলেম হয় না। বুস্টার ডোজ দিয়ে জাস্ট একটু উস্কায় দেওয়ার ট্রাই করা হয় আর কি, না দিলেও তো সমস্যা নেই, বাট দেওয়া উচিত, দেওয়া উচিত। ভাইয়া আপনার কোভিড-19 চিকিৎসার মধ্যে মানে বিভিন্ন ভ্যাকসিনের কথা উল্লেখ আছে, ওগুলো কি মুখস্থ করতে হবে? না মনে রাখতে হবে? না, ওইটা যতটুকু মাথায় থাকবে ততটুকুই দেখবা। ইউজুয়ালি এই ভ্যাকসিনগুলো নিয়ে তো প্রশ্নের জায়গা আছে। হ্যাঁ, এত দ্রুত এই ভ্যাকসিনগুলো আসছে, কম্পিটিশন শুরু হয়ে গেছিল, ঠিকঠাক কোয়ালিটি ম্যানেজ করছে কিনা, এগুলো নিয়ে তো অনেক প্রশ্ন অ্যারাইজ And করছে। ভাইয়া আরেকটা কথা হচ্ছে যে ভ্যাকসিনও তো আপনি এটা বলছিলাম যে মিনিমাম 4-5 বছর লাগে, মানে একটা মানে কিসের ক্ষেত্রে যেন ইয়া থাকে না, মানে ভ্যাকসিন থাকে না। এখন আমার কথা হচ্ছে ভ্যাকসিন যেহেতু ওইটা তো ভ্যাকসিন 1 বছরের মাথায় বের করে ফেলছিল, কোভিড এর ভ্যাকসিন। এখন ওটা কিভাবে বের করছে একটা ফার্স্ট, মানে মিনিমাম তো 4-5 বছর টেস্টের মধ্যে তো রাখি। কোনটা, কোভিডেরটা? হ্যাঁ, এটা নিয়ে এটা আমার তো আমার আসলে কথা বলা ঠিক না। এটা নিয়ে আমার একদমই কথা বলা ঠিক না। এগুলো নিয়ে তো অনেক ধরনের প্রশ্নের জায়গা আছে না? প্রথমত এটা $1 বিলিয়ন প্রজেক্ট। ভ্যাকসিন যত তাড়াতাড়ি বাজারে নিয়ে আসতে পারবে তত বেশি আর্নিং, তাই না? সারা পৃথিবী হাঁ করেছিল ভ্যাকসিন কবে আসবে, ভ্যাকসিন কবে আসবে। আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এই জিনিসগুলো চলে। এগুলো নিয়ে অনেক রিপোর্ট আছে যে তোমার একটা ওষুধ দিছে, ওষুধটার মধ্যে কোনো ওষুধের আসলে উপাদান নাই। এই ধরনের অনেক কাহিনী আছে আর কি। সো এগুলা ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল বিজনেস, এগুলো নিয়ে আমার কোনো মতামত নাই। তবে হ্যাঁ, আগামী 5 বছর ধরে যদি তারা গবেষণা করে ভ্যাকসিন বানাইতো, 5 বছর পর দেখো কোভিড আছে, তাই না? এখন হয় মানুষের ভালো হয়ে যায়, সো ভ্যাকসিনের আর কোনো চাহিদাও থাকতো না। সো প্রথমত মানুষের তাড়া, দ্বিতীয়ত একটা বিজনেস একটা চাহিদা ক্রিয়েট হয়েছে। সো এটা নিয়ে প্রশ্ন করার সুযোগ, মানে আনসার দেওয়ার সুযোগ নেই আর কি। আমি সঠিক তথ্য জানি না। আর ভাই এনএসআই ওটা কি টাইপিং মিস্টেক ছিল বইয়ে? হ্যাঁ, ওটা এনএসআই, ওটা টাইপিং মিস্টেক ছিল, নন স্পেসিফিক অ্যান্টিজেন 1। ভাইয়া আপনার সাথে একটা ইস্যু নিয়ে কথা বলতে চাইছিলাম, ওটা একটু আমি ক্লাসের মধ্যে বলতে চাচ্ছি না, যেহেতু এটা পার্সোনাল জিনিস, তাই ওকে, ঠিক আছে। ওটা ভাইয়া কিভাবে আপনার সাথে ইয়া করবো, কন্টাক্ট করবো? ফোনে, অফিসিয়াল নাম্বারে ফোনে নাকি? মহিব ভাইয়ের সাথে তো কথা হয়েছে ওইদিন। ও মেসেজ করো, ফেসবুকে মেসেজ করো প্লিজ। ওইটাও করছি আমি, আপনি তো দেখার সময় হয়নি, আমার ফোন তো আসেনি। তোর আইডির নাম কি? তানভীর তানভীর আহমেদ। ও আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি দেখতেছি এটা নিয়ে। আচ্ছা, কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করছো যে ফ্ল্যাভি ভাইরাস এবং হচ্ছে ক্যালিসি ভাইরাস, এগুলোর মিনিং কি?
তো তখন আমি একটা উত্তর দিতে গেছিলাম, অর্ধেক পারতাম বাট বাকি অর্ধেক বলি নাই। ফ্ল্যাভোনয়েড তোমরা নিশ্চয়ই নাম শুনছো, ওই যে অ্যান্থোসায়ানিন, বিটাসায়ানিন, এই ধরনের নাম শুনছো না? সো ফ্ল্যাভি শব্দের অর্থ অ্যাকচুয়ালি ইয়েলো। ফ্লাভোনয়েড যে আমরা ওই রঞ্জকের নাম জানি, ওটাও কিন্তু ইয়েলো। তো ফ্ল্যাভি ভাইরাসটা যদি আমাদের শরীরে আসে, তোমরা দেখছো যে ফ্ল্যাভি ভাইরাস হেপাটাইটিস বানায়, তাহলে হেপাটাইটিস হইলে আমাদের শরীর কি হয়? জন্ডিস হয় বা ইয়েলো হয়। এই জন্য এটাকে ফ্ল্যাভি ভাইরাস বলে, যে এই ভাইরাসটা মানুষের শরীর হলুদ করতে দেয় বা জন্ডিস সৃষ্টি করতে দেয়। আর ক্যালিসি ভাইরাসটা নাম আসছে হচ্ছে ক্যালিসি ভাইরাসের শেপ থেকে, তার নিজের শেপ থেকে, কাপ শেপ, কাপের মতো দেখতে এটা, ক্যালিসি কাপ। আর ভাই আয়তন তো মুখস্থ করবো না, না ভাইরাসের? তুমি মরি যেতে চাও? না না, মানে ভাই মানে ওখানে আপনার যে আপনি একদিন বলছিলেন না যে ইম্পর্টেন্ট কে ইম্পর্টেন্ট হিসেবে ট্রিট করতে হবে, কিন্তু মানে আমরা এসএসসি তে হয়েছিল কি শুরু থেকে শেষ বইয়ের সব পড়েছিলাম, আমরা এখন ওই লুপের মধ্যে আটকে আছি। হ্যাঁ, মানে লুপের বাইরে যাইতে হবে। লুপের বাইরে কিভাবে যাবা? লুপের বাইরে যাইতে গেলে আমরা যা বলবো একটু ফলো করতে হবে। এই কাজ কইরো না, এই আয়তন, সাল, আবিষ্কার এগুলো পড়লো না। এখন তুমি যদি খুব এইরকম হও, যেমন একবার মেডিকেল অ্যাডমিশনে প্রশ্ন আসছে ওই থেকে, কলেরা থেকে, কলেরায় কত মানুষ মারা যায়, রাইট? কলেরা থেকে গত বছর, এইবারটা না, আগেরটাতে তো প্রশ্ন আসছিল আজিবুর স্যারের বই থেকে সরাসরি, প্রথম ভূমিকা অংশ থেকে। তুমি আমারে বলো যে একবার ভূমিকা থেকে কত মানুষ মারা যায়, এইটার জন্য কি তুমি এখন এই যে 83%, 85%, 3% থেকে শুরু করে বইয়ের যত পার্সেন্টের সব পড়বা? না, পড়বা না, একটা আসে। না তো স্টিল 99টা কোশ্চেন আছে মেডিকেল অ্যাডমিশনের জন্য। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা ভুল করি। সব পড়ার কি দরকার? তারপরেও তো আমরা অনেক পড়ি। আমরা সেই সকল জিনিস পড়বো যে সকল জিনিস বাকিরা ভুল করবে। আমরা সেই সকল পড়বো না যেটা আসলে কেউ পারবে না। বাট আমরা কেউ না পারলেও আমরা কিছু পারবো, রাইট? কিছু জিনিস তো অন্তত পারবো, যেটা আমাদের এক্সট্রা একটা। নেক্সট কোশ্চেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শ্বসন থেকে কি পারছিলা? ওই যে সেকেন্ড টাইম শ্বসন থেকে একটা প্রশ্ন আসছিল না, হ্যাঁ, কি ওই যে অন্তঃশ্বসন বহিঃশ্বসন থেকে? বাদ দাও, ওটা কোশ্চেন ভুল ছিল, ওটা ডাবল আনসার ছিল। তাও তো পারছিলাম। তাও পারছি। ভেন্টিলেশন মানে কি? ভেন্টিলেশন মানে কি? ভেন্টিলেশন শব্দের অর্থ তোমাদের বাসায় বলে না যে জানালা রাখো ভেন্টিলেশনের জন্য, মানে কি? হাওয়া বাতাস যাতায়াতের জন্য। তুমি কি বুঝেছো? ভেন্টিলেশন শব্দের অর্থ হচ্ছে হাওয়া বাতাস যাওয়ার প্রক্রিয়া। তো একটা মানুষ যদি হসপিটালে যায়, আইসিইউতে যায়, তাকে কি আমরা আর্টিফিশিয়াল ভেন্টিলেশনের ব্যবস্থা করি না? এই যে এটা শ্বাস প্রশ্বাস নিচ্ছে, দ্যাট ইজ কল্ড ভেন্টিলেশন। বুঝেছো? জি স্যার। ওকে। স্যার আমার করোনা ভাইরাস থেকে একটা এমসিকিউ কোশ্চেন ছিল। মারছে, বলো। কোন পদ্ধতিতে কোভিড-19 ভ্যাকসিন প্রস্তুত করা হয় না? এ নিষ্ক্রিয়, এই বি বিসমিত্রিক, বলো 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 বলো। সি এমআরএনএ, ডি উভয়কক। আরএনএটা ছিল না? মেডিকেল ভর্তি হয়ে এইটা কোশ্চেনের আনসার কোথায় ছিল জানো? এটা কোশ্চেনের আনসার ছিল হচ্ছে WHO এর ওয়েবসাইটে। এটার বইয়ে ছিল না, কিন্তু এটা দিছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়। সিটা যেন কি ছিল? এমআরএনএ। এমআরএনএ ভ্যাকসিন। নেক্সট কোশ্চেন। স্যার ইন্টারফেরন মানে কি? আজকে পরীক্ষা দিয়েছিলাম। ইন্টারফেরন মানে হলো যারা ইন্টারফেয়ার করে, বুঝছো? তুমি ভাইরাস, তুমি একটা বাড়িতে গিয়ে আক্রমণ করছো, ওই বাড়ির ভেতর থেকে 10-15 জন বাইর হয়ে আশেপাশের বাড়িগুলোতে গিয়ে বলতেছে আমাদের বাসায় ডাকাত আক্রমণ করছে, তোমরা একটু লাঠি টাঠি নিয়ে অ্যাক্টিভ হও, আমার বাসায় গেছে, কিন্তু এই বাসাগুলোতে যেন না আসে। এবার তুমি আমারে বলো, এই যে মানুষটা দৌড়ে গিয়ে অন্য বাসায় গিয়ে খবর জানালো, এই মানুষগুলো যে এখন লাঠি নিয়ে রেডি, ভাইরাস কেমন এইসব বাসায় আক্রমণ করতে পারবে? মানুষ, তুমি কি না স্যার। কেন পারবে না? কারণ তোমার বাড়ি থেকে মানুষজন আইসা ইন্টারফেয়ার করছে, ডাকাতের যে স্বাভাবিক প্রসেস এটাকে ইন্টারফেয়ার করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। ওই যে বলে না যে নাক ঢুকানো আর কি, বলে না যে আমার কাজের মধ্যে কেন নাক গলাচ্ছ।
সো ইন্টারফেরন এমন একটা কেমিক্যাল যেটা ভাইরাল অ্যাটাক হওয়া সেল থেকে ক্ষরণ হয়, হয়ে আশেপাশের সেলে ছড়িয়ে পড়ে, ফলে আক্রান্ত কোষ থেকে যদি ভাইরাস অনেক তৈরিও হয়, ওরা আশেপাশে গিয়ে আর কিছু ক্ষতি করতে পারে না। পরীক্ষা দিচ্ছে কিনা জিজ্ঞেস করি। হ্যাঁ, আজকে পরীক্ষা দিছো? এই সেম স্টোরিটা দিয়ে প্রশ্নটা করছি। জি ভাইয়া দিচ্ছি। তোমার কথা বলি না, ওই যে ইন্টারফেরন থেকে প্রশ্ন করলো, তোমাদের মধ্যে কে আছো একটা হাত তুলে বলো পরীক্ষা দেই নাই, প্রিপারেশন ছিল না, ভালো পড়তে পারি নাই, পরীক্ষা দেই নাই। স্যার দেইনি কিন্তু দিব। তো তুমি মুখ দেখাবা না, তুমি পালাও। নেক্সট কোশ্চেন। ভাইয়া জি ওয়ালাইকুম সালাম। আশরাফুল বলেন, আশরাফুল 01। ভাইয়া এই যে টুর্নামেন্টের কথা যে বললেন, এই যে যারা পরীক্ষায় অ্যাটেন্ড করতেছে ওরা টুর্নামেন্টে জয়েন করতে পারবে এরকম, তো আমরা যারা নতুন জয়েন করলাম ওরা তো আগের পরীক্ষাগুলো দিতে পারি নাই হ্যাঁ, এখন, তাহলে এই যে তোমরা শোনো, সামনে যে টুর্নামেন্ট রেগুলার হবে না, টুর্নামেন্ট হবে যে 4-5টা বা এক সপ্তাহের এক্সামের উপর বেস করে। তো তোমার সামনে তো এক সপ্তাহ আছে, তুমি ট্রাই করো যে এরপর যখন টুর্নামেন্টগুলো আসবে তখন তুমি অ্যাভেল করতে পারবে, সমস্যা তো নাই। আজ থেকে 2 মাস আগে যারা আসছে তাদের তো আমরা টুর্নামেন্ট আজকে দিতে পারবো না, বাট আমরা এটা করবো, যারা ইন টাইমে এক্সাম দিবে, রেগুলার এক্সাম দেবে, তারা টুর্নামেন্ট দিতে পারবে, এছাড়া কেউ টুর্নামেন্ট দিতে পারবে না। আর টুর্নামেন্টে যে উইনার হবে তাকে আমরা ভালো গিফট দিব, সপ্তাহে একদিন একজনকে তো গিফট দেওয়া লাগবে, জমি বেশি এনে গিফট দিব। ভাইয়া এই যে টুর্নামেন্টে যে যারা যাদের নেওয়া হবে ওরা কি টপ করবে, যারা ওদের নিয়ে টুর্নামেন্ট করা হবে নাকি যারা জয়েন করবে, মানে একটু ক্লিয়ার করেন। যারা রেগুলার ইন টাইমে এক্সাম দিবে, দেওয়ার পর টুর্নামেন্টের জন্য আমরা বলবো যে বিগত 5টা এক্সাম থেকে আমরা তাদেরকে টুর্নামেন্টে নিব। তাহলে 5টা এক্সামে বা 4টা এক্সামে যারা টপ করবে সেখান থেকে 16 জন 32 জন টুর্নামেন্টে অংশ নিতে পারবে। আচ্ছা তাহলে ঠিক আছে ভাইয়া। তাহলে অনেকেই ভাবো ভাই সেরা 10-এ তো থাকতে পারি না, মান সম্মানের বিষয় আছে, এই কাজটা করবো না। যেমন আমি খুব অবাক হই, আমার কাছে কিন্তু ভালো ভালো কলেজের স্টুডেন্টরা সবাই পড়ে মোটামুটি, আমি খুব অবাক হই তারা ভালো কলেজের নামটার জন্য ভয় পায় মাঝে মাঝে, যদি কোনো কারণে আমি ভালো না করি, রাইট? এই যে নাবিল নটরডেম কলেজের, নাবিলের এক ফ্রেন্ড করছে কি, তার যে জেলা থেকে আসে সেই জেলার নাম দিয়ে রাখছে। কেন? কারণ তার একটা খারাপ লাগা আছে যে আমি তো এই কলেজটা বিলং করি, আমি যদি খারাপ করি ব্যাপারটা কেমন হয়ে যায়। তো কলেজের প্রেশার, হ্যাঁ, নামের প্রেশার কখনো তোমার মাথার উপরে উঠতে দেবা না। ভুল করো, খারাপ করো, সো যেমন ঢাকা কলেজ, যেমন রংপুর সরকারি কলেজেরও আছে, তা বদরগঞ্জ কলেজেরও স্টুডেন্ট এখানে আছে। এখন রংপুর সরকারি কলেজ আমার তো আশেপাশে ওরা আছে, আমি পারতেছি না, বদরগঞ্জ কলেজ থেকে ভালো করতেছে, এক্সাম দিব না, এই কাজ করো না প্লিজ। কলেজ তুমি যেদিন বাইর হবা, পাবলিক এক্সাম দিয়ে ভালো করবা, সেই দিন তুমি কলেজকে উজ্জ্বল করবা। আর কলেজের জন্য যদি তুমি আটকে যাও কোথাও, তাহলে এটা একটা আফসোস থেকে যাবে কলেজের নিজের, যে আমি আমার স্টুডেন্টটাকে আমার ভারের জন্য ভালো করতে দিলাম না। আমি পার্সোনালি বিলিভ করি যে এই ভারটা কখনো নিব না। এখন তো শেখার সময়, ভুল করার সময়, পাবলিক এক্সামে গিয়ে আমরা ভালো করবো। প্লিজ নেক্সট কোশ্চেন। ভাইয়া এই যে আরেকটা কোশ্চেন ছিল, এই যে পরে পরীক্ষা দেয় ঠিকভাবে কিন্তু নাম্বার কম আসে, এন থেকে ডিমোটিভেট হয়ে আর সামনে পরীক্ষা দেওয়া হয় না, এরকম অনেকবার হয়েছে। আবার এগুলো নিয়ে আমরা কথা বলছি, বারবারই কথা বলতেছি। ডিমোটিভেট হওয়া মানে কি? পরীক্ষায় ভালো করি নাই, এখন তোমার হাতে তো একটাই অপশন, ভালো করতে হবে। ডিমোটিভেট হওয়া কি? তাহলে আমার কাজ ততটুকু পর্যন্ত, যতটুকু করলে তুমি মজা পাবা। ক্লাসে আমি সেটা করতেছি, কিউএনএ সেশনটা আমি অনেক বড় রাখি, কেউ যদি এই মোমেন্টে লিভ করতে চায় কোনো প্রবলেম কিন্তু নাই, কিন্তু ক্লাসের সময় সে বাধ্য ক্লাস করতে। ক্লাসটাকে মজা করার ট্রাই করতেছি, এক্সামগুলো একটু ফাঙ্কি ওয়েতে আমি দেওয়ার ট্রাই করতেছি। একটু ভাবো, চিন্তা করো, তলিয়ে ভাবার চিন্তা করো। বানর তো তলিয়ে ভাবে না, মানুষ এইটা কাজ করে। তো যদি খারাপ হয়, হবে, শিখবা। এই যে একজনের নাম বলতেছে, ও বললো যে ও নাকি এক্সাম দেয় নাই, দিবে। ভাই প্লিজ এইভাবে কথা বলা যাবে না। এক্সাম ছিল, আমি 1 পাইছি, তোমার মতো 1 পাইছে, 0 পাইছে এমন অনেক স্টুডেন্ট আছে। নিজের চেঞ্জ যদি করতে চাও, লাইভ ক্লাস করতে হবে। নিজের যদি চেঞ্জ করতে চাও, ইন টাইমে এক্সাম দিতে হবে। পরে গিয়ে 100 বার একটা এক্সাম দাও, কোনো লাভ নেই। তোমার কি মনে আছে যখন আমি কোভিডের সময় সারা বাংলাদেশ পড়াচ্ছিলাম, প্রথমে এক্সাম নিয়ে আমি অনলাইনে
শুরু করি, খালি এক্সাম, ফেসবুকে লাইভে এক্সাম দিতাম, 10টা কোশ্চেন দিতাম, পোলাপানা কমেন্টে কোশ্চেনের আনসার দিত, ওপেন কোশ্চেন, ওপেন বুক এক্সাম। 2টা ছেলে ছিল, একটা নাম আল ইমরান, আরও একটা নাম আল ইমরান। তো একই আল ইমরান প্রত্যেকদিন ফার্স্ট হয়, 1, 2, 3-এর মধ্যে সবসময় ফার্স্ট হইতো। আর এক আল ইমরান সেরা 10-এ মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। আমি কনফিউজ হইতাম কোন আল ইমরান এটা। হ্যাঁ, পুরা বাংলাদেশে এক্সাম হইতো, সে সব সময় টপ 3-তে থাকতো, মানে কোনো স্টুডেন্ট এসে তারা কখনো 3-র বাইরে নিয়ে যেতে পারেনি, এত হাইলি কোয়ালিফাইড সে। সে আমারে বললো, ভাই আগে আমার একরকম অবস্থা ছিল, কোভিড আসলো, পড়ালেখা আমি আগে ঠিকঠাক করতাম না, সামহাও আপনার কোর্স অনলাইন গ্রুপের মধ্যে এই জিনিসগুলো দেখলাম, দেখার পর একদিন হঠাৎ করে ভালো করছি, এই দিন থেকে আমার নেশা পেয়ে বসলো। আমি কোনোদিন মেডিকেলে আসতে চাই না, আমি জানি না আমি বুয়েটে যাবো কিনা, এগুলো আমার মধ্যে ছিল না, বাট এই যে পাগলাম এটা জেগে বসলো একদিন ভালো করে। এরপর আমি শ্রম দেওয়া শুরু করি। তোমরা জানো ছেলেটা কোথায় আছে? আমি ধরে নিয়েছিলাম যে ঢাকা মেডিকেলে চান্স পাবে, টপ 10-এর মধ্যে থাকবে, তো এটা হয় মেডিকেলে, কিন্তু সে চট্টগ্রাম মেডিকেলে চান্স পায়। স্বপ্নই ছিল না। এই এক্সামগুলো তার ভালো লাগছিল, যে এক্সামগুলো আমি তোমাদের নিচ্ছি সেটা পাবলিক ছিল, বুঝতে পারছো? প্রশ্ন হলো, ভাই আরেকজন আল ইমরান ছিল যে আসতো মাঝে মাঝে 10-এ, আর বেশিরভাগ সময় আসতো না, সে কোথায়? সে কুমিল্লা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। কেমন লাগলো জিনিসটা? সো আমার কোর্সে তো মজাই এইটা, যে যে সবচেয়ে খারাপ করে সেও যেন যায়। এবং তখন অনেক পরীক্ষা দিত, প্রচুর 4টা 5টা লিঙ্ক দিতে দিত, মনে আছে? হ্যাঁ, তখন তো আমার টেস্ট মজে 4-5টা লিঙ্ক নেওয়া লাগতো, হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিত। তুমি তুমি তো তখন পরীক্ষা দিতা। আমি একটা থেকে সো ইন্টারেস্টিং জিনিস বললাম যে আল ইমরান সবসময় সেরা 3-এ থাকতো, বায়োলজি নিয়ে এত পড়াশোনা করছে, আমার একজন ফেভারিট স্টুডেন্ট। তোমরা কি জানো তোমাদের এই কোর্সের গার্ডিয়ান হিসাবে কি আল ইমরান আছে? তোমরা মাঝে মাঝে আর ফেসবুকে পোস্ট দেখো তোমাদের গ্রুপের মধ্যে, কারণ আমি তাকে সাথে করে রাখছি, তখন ফাইনাল ইয়ার পড়া শুরু করছে। সো লাইক তোমরাও এইরকম হবা, যে এই আল ইমরান না হও, ওই আল ইমরান হও একটা, তাই না? জীবনে কখন কিভাবে চেঞ্জ আসে বলা মুশকিল, কিন্তু ভাই যুদ্ধের ক্ষেত্রে কোনোদিন যদি না যাও, পরাজিত হওয়ার ভয়ে তুমি তো জিততেই পারবা না কোনোদিন, তাই না? থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন। ইয়েস। আমরা তো এখানে এমসিকিউ এক্সাম দিচ্ছি, তো সিকিউর জন্য কি অন্য কোনো প্রিপারেশন নিতে হবে ভাইয়া? সিকিউর জন্য প্রিপারেশন নিতে হবে। সিকিউর জন্য তোমাদের এনহ্যান্সার বই দেওয়া হয়েছে, ওগুলো পড়বা, ওখান থেকে প্রিপারেশন হয়ে যাবে। এবং এনহ্যান্সার বুকগুলো আমি নিজে লিখিনি, আমার টিম লিখছে। ওখানে আমি বলছিলাম যে তোমরা লেখার সময় অবশ্যই বইয়ের লাইনগুলো দিবা, যেন ওগুলো পড়ার সময় সিকিউ আবার এমসিকিউটা আবার রিভিশন হয়ে যায়। সো প্লিজ এইগুলো পড়ো। আজকে আমি আজিজুল হক কলেজের প্রশ্ন দেখতেছিলাম, আজিজুল হক কলেজের প্রশ্নে স্পিন্ডল তন্তুর কাজ আসছে বা স্পিন্ডল যন্ত্রের কাজ আসছে। তোমাদের মধ্যে আছে আজিজুল হক কলেজের স্টুডেন্ট, বগুড়া আজিজুল হক। আমি খুব অবাক হয়ে গেলাম যে বইয়ের কোথাও তো কোনো দিন কোনো জায়গায় আলাদা করে লেখাই নাই যে স্পিন্ডল যন্ত্রের কাজ কি বা তন্তুর কাজ কি। কথার মধ্যে দেওয়া আছে যে এটা ক্রোমোজোমকে মুভমেন্টে হেল্প করে, বাট আরও তো কাজ আছে। সো এই জন্য আমি কনসেপ্ট পড়াচ্ছি, যাতে তোমাদের এই ধরনের কোশ্চেনগুলো সিকিউগুলো যেন তোমরা আনসার করতে পারো। ওকে, তাহলে সিকিউর প্রিপারেশন আমাদের আসলে ক্লাসেই হয়ে যায়। এখন যদি আমি তোমাকে বলি পরীক্ষার মধ্যে যে হেপাটাইটিসের লক্ষণগুলো লিখো, যকৃতের প্রবলেম, যকৃত তো কী করে, ভাইরাস আসছে, আচ্ছা লক্ষণ, ভাইরাস আসলে প্রথমে স্বাভাবিক জ্বরের লক্ষণগুলো, জ্বর, ব্যথা ইত্যাদি ইত্যাদি, খাদ্য অরুচি ইত্যাদি। তারপরে কি লিখবা? আর কিছুদিন পর লিখবা জন্ডিস, মাধ্যমিক লক্ষণ, জন্ডিস হয়, চোখের উপরে সাদা অংশ বা প্রস্রাব, শরীরের সারা শরীর হলুদ হয়ে যায়। তারপর কি লিখবা? লিখবা যে চিকিৎসা যদি দীর্ঘদিন না হয় বা ভবিষ্যতে লিভার ক্যান্সার এবং লিভার সিরোসিস হতে পারে। এই কোশ্চেনটা তোমাদের বইয়ে কখনো হয়তো আসে নাই, কিন্তু যদি আসে পারবা না এটা? এভাবে তো সিকিউ আনসার করতে হবে। সিকিউ আনসারের জন্য একটা লাইন বাই লাইন লিখতে হবে তা না। আর এইচএসসি পরীক্ষার মজাই হলো এটা যে কলেজ পরীক্ষায় সবসময় কিন্তু প্রচুর প্রেশার দেয়, কিন্তু এইচএসসি পরীক্ষা খুব সহজ হয়, জাদা লিখে আসলেও মার্ক, বাট ভালো মার্ক তোলার জন্য ভালো করেই পড়তে হয়। নেক্সট কোশ্চেন। বাকি অ্যান্সার গুলো কপি দেওয়া হবে? বাকি অ্যান্সারগুলো রেডি। হ্যাঁ, আমরা এখন স্টেট বুক এবং সাজেশনের কাজ করতেছি, আমরা একটু সময় নিচ্ছি, দিব। এগুলো নিয়ে তোমরা চিন্তা করো না তো প্লিজ, এগুলো আমি দিয়ে দিব। ভাইয়া ইয়েস। নিপা ভাইরাসের সৃষ্ট রোগের নাম সার্স। স্যার এটা সার্স তো আলাদা একটা রোগের ভাইরাসের নাম। নিপা ভাইরাস 8 নম্বরে আর সার্স 9 নম্বরে,
কিন্তু বলছে নিপা ভাইরাসের সৃষ্ট রোগের নাম সার্স, এটা বুঝলাম না। পড়তে হবে, হ্যাঁ, একটু সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। ক্লাসের মধ্যে আমি এটা বলছিলাম, আমি বলতেছি। সার্স শব্দটা মানে কি পড়াইছি না আমি? এটা সিভিয়ার মানে মারাত্মক, একিউট মানে হঠাৎ, রেসপিরেটরি সিনড্রোম। পুরোটা কি বোঝাইলো? যে হঠাৎ করে খুব মারাত্মক ধরনের রেসপিরেটরি সিনড্রোম হবে, মানে শ্বাসকষ্ট হবে। তাহলে এই শব্দটার মানে কি? সার্স শব্দটার মানে কি? শ্বাসকষ্ট। নিপা ভাইরাসের কি রোগে কি হয়? শ্বাসকষ্ট হয়। তো শ্বাসকষ্ট লিখলে তো এটা রোগের নাম হবে না, এটা লক্ষণ হবে। এই জন্য রোগের নামটা এইভাবে দেওয়া হয়েছে, সার্স। তাহলে সার্স আসলে রোগ, সার্স রোগ। বাট যদি এইরকম আসতো সার্স কভ 2, এটা কি বলো? এটা ভাইরাস না? জি স্যার। কিসের ভাইরাস এটা? কোভিড-19 নামক রোগের ভাইরাস। জি স্যার। ক্লিয়ার? হ্যাঁ বলো। পিত্তথলি অপসারণ করলে একটা সমস্যা নেই না? সমস্যা নাই মানে কি? ওটা কি এমনি আল্লাহ দিছে? অপসারণ করে দিয়ে মানে সার্জারি করে অপসারণ করে, কারণ ওটা রাখাই যাবে না, ভেতরে পাথর টাথর হয়ে ওটা শেষ, তাই না? তো পরে কি সমস্যা হয় না যেটা কাজ করতো? আমি কি বলছিলাম পিত্তথলি নিয়ে? আর শেষ করি, হ্যাঁ ওকে। পিত্তথলির মধ্যে যকৃতের মধ্যে থেকে যদি তুমি, এটা কি যকৃৎ হইলো? এটা দেখো, যকৃৎ থেকে তুমি সরাসরি যদি ডিওডেনামের মধ্যে এই সরাসরি যদি পিত্তরস দিতা, তাহলে তুমি টাইমিং ঠিক করতে পারতো না যে কখন আসবে কখন আসবে না। সারা দিন ধরে যকৃতে হইতেছে, সারা দিন ধরে এখানে পড়তেছে। এখন নামাজের সময়, ঘুমানোর সময় তুমি ঘুমাইতেছ, তখনও তোমার এখানে পিত্তরস আসতেছে, এটা ভালো হইতেছে। তাহলে পিত্তথলিটা কেন দেওয়া হয়েছে? যে এখান থেকে বের হয়ে পিত্তথলি থেকে বসে থাকবে। যখন তুমি খাবা, ঘুম না, নামাজ না, পড়ালেখা না, যখন তুমি খাবা, খাবার এখানে আসছে, এখান থেকে খবর চলে যাবে কোলেসিস্টোকাইনিন নামক হরমোনের মাধ্যমে এখানে, তখন এই থলি থেকে পিত্তরসটা এখানে চলে আসবে। তাহলে তুমি আমারে বলো, আমি যদি এখন এটা কাইটা ফেলি, এখন প্রবলেম আছে না? আছে। সর্বক্ষণ পিত্তরস এখানে চলে আসবে। তাহলে এখানে আরেকটা প্রশ্ন হলো যে ভাই, পিত্তরস তো লিপিড পরিপাকে সাহায্য করে, তাহলে এখন লিপিড পরিপাক বা লিপিড যদি খাই তখন কি হবে? দেখো, তুমি লিপিড খাইতে আগে থলির মধ্যে যখন থাকতো যতটুকু লাগতো আসতো, তাহলে এখন যদি তুমি লিপিড খাও, থলি যেহেতু নাই, তাহলে ওই আগে দুপুরে যতটুকু আসছে, বিকেলে যতটুকু আসছে, অতটুকু এখানে আসবে। তাহলে লিপিডের জন্য আমি পর্যাপ্ত পিত্তরস পাবো? থলিতে থাকলে পর্যাপ্ত নিয়ে আসতে পারতাম, থলি যেহেতু নাই, তাহলে এখান থেকে তো সার্বক্ষণিক ঝরতেছে, পর্যাপ্ত আমি পাবো না, খবরও পাঠাইতে পারবো না। তাহলে লিপিডটা আমাকে কম খাইতে হবে, অল্প লিপিড খাবো, কারণ অল্প একটু তো পিত্তরস সার্বক্ষণিক আসতেছে। এবার বুঝেছো? না থাকলে সমস্যা আছে, বাট সমস্যা ম্যানেজ করে দেওয়া যায়। বাট এমন না যে না থাকলে মানুষ মরে যাবে, বেঁচে থাকবে। বলো নেক্সট কোশ্চেন। ম্যানেজ কিভাবে করে? কি ম্যানেজ করার কথা বলতেছো? আচ্ছা, সার্জারি করে আছে কিভাবে এটা ঠিক করে দেয়? তুমি আমারে বলো ভাই, সার্জারি কেমনে করে এটাও শেখান। সার্জারির পরে ম্যানেজ কি? সার্জারির পরে তোমাকে পরামর্শ দিবে, এখন থেকে চর্বি তেল জাতীয় খাবারগুলো কম খাবেন, খাইতে তো হবে, কম খাবেন। একেবারে যে চর্বি পরিপাক, লিপিড পরিপাক খাওয়া বন্ধ হয়ে যাবে তা না, কম পরিপাক হবে, এবং একসাথে চর্বি লিপিড একদম যে কাটে ফেলে পুরোটা খুঁজে বের করে। তোমার প্রশ্নটা আসলে কি? কেটে ফেলার পর কি ম্যানেজ করার কথা বলতেছো আমার? আচ্ছা, অপারেশনের পরে হচ্ছে পুরোটাই তো কাটে ফেলে না? হ্যাঁ, পুরাটা থলিটা কেটে বাইরে করে ফেলে দেয়। হ্যাঁ, তো তখন আবার কি সমস্যা হয় না? আগে যে কাটুনা করতো, এখন তো এটা না। তুমি এক কাজ করো, আমি কিছু এখনই তোমারে বললাম যে এই থলি না থাকলে, থলি যদি আমি কেটে ফেলে দেই, তাহলেও তো এখান থেকে পিত্তরস ক্ষরণ হবে, কিন্তু অল্প অল্প করে, কনস্ট্যান্ট একটা ধ্রুব পরিমাণ ক্ষরণ হতে থাকবে। এটা যদি কেটে ফেলেও দাও অপারেশনের পরে, ধ্রুব পরিমাণ হবে। কিন্তু তুমি যদি চাও আমি অনেক তেল খাবো, অনেক চর্বি খাবো, অনেক লিপিড পরিপাক করবো, পারবা না, কারণ ধ্রুব পরিমাণ বা অল্প পরিমাণ সারাদিন এখান থেকে ক্ষরণ হইতে থাকে। আর যদি থলিটা থাকতো, তাহলে যতটুকু পরিমাণ দরকার তুমি নিয়ে আসতে পারতা।
প্রশ্নের উত্তর আমি দিছি। এখন তাহলে মানে তো যাদের হচ্ছে অপারেশন করে তাদেরকে একটু চলতে হয় আর কি নিয়ম। জি, নিয়ম অনুসারে একটু চলতে হয়। একটু আর কি সমস্যা থাকে। জি, একটু সমস্যা থাকে। আচ্ছা জি জি স্যার, আমি আপনাকে একটা এমসিকিউ কোশ্চেন করেছিলাম করোনা ভাইরাস থেকে। স্যার ওখানে আপনি অ্যান্সার দিয়েছিলেন mRNA। তো স্যার বইয়ে তো লেখা আছে যে mRNA নিয়ে ভ্যাকসিন প্রস্তুতের জন্য 2 জন নোবেল পেয়েছেন। মানে তোমার প্রশ্নটা কি? তুমি যখন প্রশ্নটা করছো না যে কোন পদ্ধতিতে করা হয় না, এমআরএনএ করা হয় না। এমআরএনএ একটা ভ্যাকসিন তৈরির একটা প্রক্রিয়া, হ্যাঁ, এমআরএনএ দিয়ে ভ্যাকসিন তৈরির একটা প্রসেস আছে, ওইটাতে করা হয়, বাকিগুলো হয় না। তো স্যার 3টে অ্যান্সার কিভাবে হবে এমসিকিউ এর? প্রশ্নটা ভুল আছে। ও আচ্ছা স্যার। নেক্সট কোশ্চেন। স্যার আগের চ্যাপ্টার থেকে কয়েকটা প্রশ্ন ছিল, বলবো? আমরা এখন শেষ করব, কারণ আমাদের মনে হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন তেমন একটা আসছে না। জি বলেন, লাস্ট কোশ্চেন। স্যার কোলাজেন জাতীয় প্রোটিন মানে কি? কোলাজেন জাতীয় প্রোটিন মানে কি? সেদিন আমি ক্লাসের মধ্যে পড়াইছি কোলাজেন, এবং মনে আছে? আচ্ছা, প্রোটিন দিয়ে এরকম সুতা তৈরি হয়, এগুলো হচ্ছে কোলাজেন সুতা। এগুলোর নাম হলো কোলাজেন ফাইবার। তাহলে এগুলো রাসায়নিক পদার্থের নাম কি? প্রোটিন। এগুলোই হচ্ছে কোলাজেন প্রোটিন বা কোলাজেন সুতা। এদের কাজ কি? এরা হচ্ছে, ধরা যাক এটা মাটির দলা, এটা একটা মাটির দলা, এটা একটা মাটির দলা, এটা ছোট ছোট মাটির দলা। এগুলো তুমি যদি এই মাটির দলাগুলো দিয়ে একটা মাটির ঘর বানাইতে চাও, তাহলে তুমি কিন্তু এই মাটির দলা বা কাদা দিয়ে ঘর বানাইতে পারবা না, তোমাকে কাদার সাথে খড় কেটে দিতে হয়। গ্রামে যারা মাটির ঘর বানানো দেখছো তারা জানো। খড় কেন কেটে দেওয়া হয় বলো তো? এগুলোর ভেতর দিয়ে খড়গুলো একটা স্ট্রাকচার তৈরি করে। তুমি আমারে বলো তো, এই খড়গুলোর জন্য কি মাটির দানাগুলো আটকে থাকতেছে না? থাকতেছে কিনা? তো এই খড়গুলোকে আমরা কি বলবো? যে মাটির দানাগুলোকে সবগুলো মাটির দানাকে একসাথে করে রাখতেছে, কোলাস করে রাখতেছে। একসাথে করে রাখার ইংলিশ কি? কোলাজ করে রাখা। সো এই তন্তুগুলো হচ্ছে কোলাজেন তন্তু। এরা হচ্ছে কোলাজেন প্রোটিন দ্বারা তৈরি। এদের কাজ হলো কোলাজ করে রাখা ছোট ছোট উপাদানগুলোকে। আমাদের স্কিনে আছে, এই জন্য স্কিন টান দিলেও ছেড়ে না, কারণ স্কিনের সবগুলো উপাদানকে ওরা লাগায় রাখছে। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ক্লাস শেষ, বলো। আর স্যার এমনি আমাদের গালে কি সবথেকে পাতলা চামড়া? স্যার আরেকবার বলো তোমার প্রশ্নটা শেষ হয় না, বলো, আরেকবার বলো। এমিনো অ্যাসিড ভাই আমাদের চামড়াতে কি এমিনো অ্যাসিড কি হয়েছে? এটা স্যার বুঝিনি, এমিনো অ্যাসিড মানে কি? আমরা কি কোশ্চেন পড়াবো না? কোশ্চেন পড়ানোর সময় দেখা হবে। এমিনো অ্যাসিড হচ্ছে একটা রাসায়নিক উপাদান যেটাতে এমিন মূলক থাকে এবং যেটাতে অ্যাসিড মূলক থাকে, অ্যাসিড এমিন মূলক থাকে। সো এই জিনিসটার নাম হলো এমিনো অ্যাসিড, এটার নাম। এবং এই এমিনো অ্যাসিডগুলো অনেকগুলো একসাথে যুক্ত হয়। এটা একটা এমিনো অ্যাসিড, এটা একটা এমিনো অ্যাসিড, এটা একটা এমিনো অ্যাসিড। পেপটাইড বন্ডের মাধ্যমে 3টা এমিনো অ্যাসিড যুক্ত থাকে, ঘুরে একটা প্রোটিন বানায়। একটু সময় লাগবে, তখন তুমি এমিনো অ্যাসিড বুঝতে পারবা। এগুলো নিয়ে আমাদের ডিটেইল লেকচার সামনে আছে, স্পেসিফিক এমিনো অ্যাসিড নিয়ে। এই পরের জন কি প্রশ্ন করতেছিল, শেষ করো। হ্যাঁ ভাইয়া কি হচ্ছে আমাদের গালে সবথেকে কি পাতলা চামড়াটা থাকে এখানে আজকে গালে? ক্লিনিক্যাল কথাবার্তা শুরু করছে, লাইপোমা। গালে কি বলছো? গালে আছে পাতলা চামড়া কি থাকে সবথেকে? মানে গালের স্কিনটা পাতলা কিনা এটা তুমি জিজ্ঞেস করতেছো? হ্যাঁ সবথেকে পাতলা। গালের স্কিনের থেকেও পাতলা স্কিন এই যে আমাদের এই যে এখানে এই যে এগুলো, এই যে বাইরে এই স্কিনগুলো গালের থেকেও পাতলা, এগুলো দিজ আর থিন স্কিন। আর এই যেগুলো হচ্ছে মোটা মোটা যেগুলা, পায়ের গোড়ালি যেগুলো, এগুলো থিক স্কিন, এগুলো অনেক মোটা। এতে এই যে গালের থেকে তো যে এখানকার স্কিনটা আরো থিন, এই যে এটা। ওকে, থ্যাংক ইউ।
টপিকের ভেতরে আসেন প্লিজ। এখানে হচ্ছে আর কি আমি একটা কথা বলি, টপিকের ভেতর থেকে যত ডিপ কোশ্চেন করেন আমি পারলে আনসার করব, না পারলে আমি পরের দিন করব। যদি ক্লাসের মধ্যে আনসার বাইর করে নিয়ে এসে আপনাদের বলতে আমি এটা বলবো, বাট অনেকেই আছে যে ক্লাসের ভেতর থেকে কোশ্চেন করা ট্রাই করতেছে। সো গালে লাইপোমা হয় কিনা এগুলো নিয়ে বিস্তর আলোচনা করা যেতে পারে। স্কিন এখানে পাতলা কিনা, যদি কোনো টপিক থাকতো আমরা এটা নিয়ে আলোচনা করতাম। সো প্লিজ টপিকের মধ্যে এই তোমার আগে যে কোশ্চেন করলো সে বলে এমিনো অ্যাসিড সে বোঝে না, হ্যাঁ বুঝতে নাও পারে, এটা খুব সাধারণ জিনিস যে ও প্রশ্নটা করছে, এটা ভালো জিনিস। কোলাজেন নিয়ে আমি আগের দিন পড়াইছি তারপরেও ভুলে গেছে, বাট ও জিজ্ঞেস করছে তো, ও সেদিন বলছিলাম কোলাজেন তন্তু, আজকেও বলছে তাহলে কোলাজেন প্রোটিন কি, ভালো প্রশ্ন। সো ট্রাই করো টপিকের ভেতরে যত ডিটেল যত ডাইভার্স করা যায়। ওকে, সো আমি বলবো তাতে তোমাদের টাইমটা ভালো লাগবে, কারণ ছোটো ছোটো জিনিস যেগুলো এই মাঝে মাঝে তোমরা বাইরে থেকে নিয়ে আসো, এগুলো বিভিন্ন জায়গায় পড়তে করতে গিয়ে আমরা এমনিতেই পাবো। জার্নি বিশাল, বায়োলজি জার্নি। থ্যাংক ইউ সবাইকে। আর কোনো আছে টপিকের ভেতর থেকে? নাই? দারুণ সেশন ছিল। প্রোটিওজ ও পেপটুন কি? প্রোটিয়াস পেপটন নিয়ে আমি কথা বলছিলাম, ভুলে গেছো? বলছি না? প্রোটিন, প্রোটিওস, পেপটন নিয়ে আমি কথা বলছিলাম। ক্লাসগুলো আরেকবার দেখা শুরু করো। তো না পাও দেন আমাকে আবার জিজ্ঞেস করবা। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।